সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে মিট দ্য মাইন্ডের আরেকটি এপিসোড শুরু করছি। প্রথমে একটু ক্ষমা চেয়ে আজকে একটু টেকনিক্যাল ইস্যুসের কারণে আমাদের লাইভটা একটু ভিন্নভাবে শুরু করতে হলো। ফেসবুকের একটা জটিলতার কারণে হচ্ছে লাইভ আমরা যখন শেয়ার করি বা শুরু করি তখন সেটা আনফরচুনেটলি সরাসরি প্লে হয় না। সো আমরা একটু চেষ্টা করছিলাম প্রথমে লাইভটা শুরু করে দেন লিংকটা শেয়ার করে তারপরে শুরু করা। যাক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইউকে থেকে দুজন ফ্যাকাল্টি এবং ইউএসএ থেকে আরেকজন ফ্যাকাল্টি, আর আমি আছি আপনাদের পরিচিত মুখ আরেকজন ফ্যাকাল্টি। সো 4 ফ্যাকাল্টি মিলে আমরা আজকে আলোচনা করব যে পিএইচডি এর পরে লাইফটা কেমন হয়। আর অনেকে অনেক রকম ডিসিশন নেই, কোনটা নিতে চান সেটা আমাদের মানে নিজ নিজ ব্যক্তিগত স্বাধীনতা। তারপর আমরা চেষ্টা করব আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করার, যাতে আপনাদের জন্য কিছুটা হলেও যদি উপকার হয় বা যদি কোনোটা একটা গাইডলাইন পান। সো আমি পরিচয় করিয়ে দিতে চাই। শুরুতেই উপরের দিকে আমার ডান পাশে যিনি আছেন, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার আমার কলিগ ছিলেন, এবং আমি নামটা একটু পরে শেয়ার করছি সবার সাথে। সো উনি হচ্ছেন ডক্টর তরিকুল ইসলাম। আমার ঠিক নিচে আছেন ডক্টর রাকিবুল ইসলাম, আর আমার ডান পাশে আছেন ডক্টর নাজমুল হাসান, নাকি নাজমুল ইসলাম, তিনজনই আজকে ইসলাম। এনিওয়ে, সো আমি তরিকুল ভাইকে প্রথমে ওনার সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করব। তরিকুল ভাই। ধন্যবাদ ফিরোজ। নাম তো বলেছেন যে আমার নাম তরিকুল। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন আপনার কলিগ হিসেবে আছি। আমি অনেকটা লিএনএ ইংল্যান্ডে একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছি। এখানে ইউনিভার্সিটি অফ এসেক্সে লেকচারার হিসেবে আছি এই মুহূর্তে। মোটামুটি এটা ছাড়া আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। যারা জাহাঙ্গীরনগরে তারা হয়তো বুঝতে পারবেন আমি 28তম বছরের ছাত্র ছিলাম ওই বিশ্ববিদ্যালয়ে। ধন্যবাদ। পিএইচডি করেছেন কোথায়, পোস্টডক করেছেন কিনা, বা একটু যদি ট্র্যাকলাইনটা বলেন অনেকে বুঝতে। জি আচ্ছা, আমি আসলে জাহাঙ্গীরনগর থেকে কি বলে বিবিএ করে ইউরোপে চলে যাই মাস্টার্স করার জন্য। মাস্টার্স করে আমি দেশে ফিরে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমে যোগদান করি। খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনে প্রথমে যোগদান করি লেকচারার হিসেবে। ওখান থেকে 1 বছর পরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে আসি। একটা অন্যতম কারণ ছিল যে আমাকে ওখানে একটা নতুন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল, বিভাগটা গড়ে তোলার জন্য, বা একটা অনুষদই বলা যায়। তো একটা লোভ ছিল যে নতুন কিছু করবো, এই জন্য জাহাঙ্গীরনগরে চলে আসি। জাহাঙ্গীরনগরে বেশ অনেক বছর চাকরি করার পরে অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করলাম। পিএইচডি করে গিয়ে জাহাঙ্গীরনগর আবার জয়েন করেছি। জাহাঙ্গীরনগর থেকে আবার এখন লিএনএ ইংল্যান্ডে চাকরি করছি। আমি পোস্টডক করে নি। মোটামুটি এটাই আমার ক্যারিয়ার সংক্ষিপ্ত একটা বর্ণনা। এরপরে চলে যাব ডক্টর রাকিবুল ইসলামের কাছে। আপনার একটু সংক্ষিপ্ত পরিচয় এবং বিবরণী যদি আমাদের দিতেন। হ্যাঁ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমার নাম ডক্টর মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো আমি যদি শুরু থেকে শুরু করি, যে আমি আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করি খুলনা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং সেটা কমপ্লিট করি 2008 সালে। এবং এর পরপরই আমি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য কিছুদিন শিক্ষকতার পেশার সাথে জড়িত ছিলাম। এরপরেই আমি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে চলে আসি, এবং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের বেশ কয়েকটি স্বনামধন্য এবং বড় সফটওয়্যার কোম্পানিতে জব করি। এবং এরপরে আমি জয়েন করি রবি, যেটা বাংলাদেশের বর্তমানে সেকেন্ড লার্জেস্ট টেলিকম কোম্পানি। সেখানে আমি প্রায় 5 বছরের মতন জব করি। এবং এরপরেই আর কি তারপর আমি চলে আসি ইউএসএতে পিএইচডি করার জন্য 2015 সালে। এবং এখান থেকে আমি পিএইচডি কমপ্লিট করলাম ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স, লুইজিয়ানা 2020-এর মেতে। এবং তারপরেই আমি জয়েন করলাম বর্তমানে আমি যেখানে শিক্ষকতা করছি, ইউনিভার্সিটি অফ উইসকনসিন, ও ক্লেয়ার। এখানে আমি জাস্ট এটাই আমার প্রথম সেমিস্টার অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এরপরে চলে যাব ডক্টর নাজমুল ইসলামের কাছে। আপনার সংক্ষিপ্ত পরিচয় এবং বিবরণী একটু জানাবেন। থ্যাংক ইউ স্যার ফর হোস্টিং মি। আর আমার জন্ম বেড়ে ওঠা এগুলো যশোরে, আর আমার আন্ডারগ্রাড এবং মাস্টার্স হচ্ছে জাহাঙ্গীরনগরে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে। তারপর রিসার্চের কাজ করতে, অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আমি কিছুদিন কাজ করি মালয়েশিয়াতে, ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়াতে।
তারপর সেখান থেকে চলে যাই অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে। গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে শেষ পর্যন্ত আমি গ্রাজুয়েশন নেই। নেওয়ার পরে তারপর আমি পোস্ট ডক করতে আসি ইউকেতে, ইম্পেরিয়াল কলেজ লন্ডনে। বছর দুখানিক পিএইচডি পোস্ট ডকের পরে আমি জানুয়ারি এই বছরে আর কি, এটা হচ্ছে নর্থ ইংল্যান্ডের একটা পাবলিক ইউনিভার্সিটি, টিসাইড ইউনিভার্সিটি, এখানে লেকচারার ইন বায়োকেমিস্ট্রিতে জয়েন করি আর কি, এটুকুই। আর পাশাপাশি আমি গবেষণার কাজ করি, সেগুলো হচ্ছে মলিকুলার ডায়াগনস্টিক, মানে রোগ শনাক্তকরণের বিভিন্ন মেথড নিয়ে কাজ করি গবেষণার জন্য, এই আর কি। একটু মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, মনে হয় কথা একটু আগে পিছিয়ে শোনা যাচ্ছে। আশা করি লাইভটা ঠিকভাবে আপলোড হচ্ছে। যদি লাইভ আপলোড না হয় তাহলে আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাবেন। যদি দর্শক আপনাদের কারো কাছে কোনো গেস্টের কাছে স্পেসিফিক কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। খুব ভালো হয় যদি মূল ভিডিও লিংকে, দ্যাট মিনস যে ভিডিওটা আমার পেজে শেয়ার হয়েছে সেই পেজে যদি কমেন্ট করেন তাহলে আমরা সরাসরি অ্যাড্রেস করতে পারবো। আদারওয়াইজ অন্য কোনো পেজে যেখানে শেয়ার হয়েছে সেখানে কমেন্ট করলে আমরা সেটা দেখতে পারবো না। সো আমি প্রথমে চলে যেতে চাই ডক্টর তরিকুল ইসলামের কাছে। উনি অনেকদিন ধরে শিক্ষকতায় আছেন এবং উনার অনেক অভিজ্ঞতা। জাহাঙ্গীরনগরে উনি ডিন হিসেবে কর্মরত ছিলেন কিছুদিন বিজনেস ফ্যাকাল্টিতে। তো সব মিলিয়ে উনার অভিজ্ঞতার মানে প্যাটার্নটা আসলে ডাইনামিক আমি বলবো। সো আপনার কাছে একটা সহজ বা কঠিন যেই প্রশ্নই বলে না কেন করতে চাই, আসলে উচ্চশিক্ষা বলতে কি বোঝায়? দুঃখিত, আমার মাইক অফ করা ছিল। ধন্যবাদ ফিরোজ। উচ্চশিক্ষা বলতে আসলে কি বোঝায়, আপনি যেটা শুরু করলেন যে এই প্রশ্নটা সহজ একটা প্রশ্ন, কিন্তু আবার সাথে বললেন না যে আমার বেশ কিছুদিন অভিজ্ঞতা হয়েছে। তো অভিজ্ঞতার কারণে আমার কাছে মনে হয়েছে এটা খুব বড় একটা প্রশ্ন এবং খুব কঠিন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরের যে কত ধরনের ভেরিয়েশন আছে আমি কত ধরনের দেখেছি আমি নিজেই জানি না। এবং যতদিন আমি শিক্ষকতা পেশার সাথে আছি বা শিক্ষক বা শিক্ষার্থীদের সাথে মিশছি, ততদিনে আমি এক একদিন এক একটা নতুন করে সংজ্ঞা এটা পেয়ে যাচ্ছি। যেমন ধরেন একেবারে যদি বইয়ের ভাষায় বলা যায় উচ্চশিক্ষা কতগুলো ধাপকে বোঝা হয়, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন ইত্যাদি ইত্যাদি। তো আমাদের দেশে অনেক ক্ষেত্রেই টার্সিয়ারি এডুকেশনটাকে উচ্চশিক্ষা বলা হয়, যেটা আমরা অনার্স থেকে শুরু করি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে শিক্ষা জিনিসটার সংজ্ঞাটাই একটু ভিন্ন রকম। আমরা চোখ দিয়ে পড়ি, কিন্তু চোখ দিয়ে পড়ার সাথে সাথে যদি মনের চোখ না খোলে তাহলে শিক্ষাটা ঠিক আসে না। তো সেক্ষেত্রে উচ্চশিক্ষা বলতে আমি খুব কি বল কনফিউশনে থাকি। আমি আজকে ঠিক করেছিলাম যত সম্ভব বাংলা শব্দ বলবো, তো এই জন্য মাঝে মাঝে ইংরেজি শব্দ আসলে আমি থেমে যাচ্ছি। তো আমার কাছে উচ্চশিক্ষার সংজ্ঞাটা খুব একটু অন্যরকম মনে হচ্ছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমার সাথে একজন বাংলাদেশি ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে। আমি একই জায়গায় চাকরির জন্য দরখাস্ত করেছিলাম। আমার চাকরি হয়নি, ওনার হয়েছে। ওনাকে তারা অফার দিয়েছে এবং ওনাকে জোরাজুরি করেছে উনি যাতে ওখানে যোগদান করেন। উনি ওখানে যোগদান করতে চাননি, কারণ উনি আরো 2-3টে ইউনিভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে চাকরির অফার পেয়েছেন। তো পরে ওনার সাথে আমি ওখানে চাকরির অফার পাইনি, বাট উনি পেয়েছেন। তো ওনার সাথে পরে আমার সামহাও একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। তো তখন আমি জানলাম উনি কিন্তু ইভেন মাস্টার্সও করেননি। উনি বাংলাদেশের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র অনার্স করে যুক্তরাজ্যের মতো জায়গায় 3টা বিশ্ববিদ্যালয় থেকে চাকরির অফার পেয়েছেন, যেখানে আমি পিএইচডি করে এসেও কিন্তু আমি কোয়ালিফাই করিনি কোনোভাবে। তো ওনার সাথে কথা বলতে গিয়ে আমি বুঝলাম যে উনি ট্যাক্সের জন্য খুব বিখ্যাত আর কি। উনি ট্যাক্সটাকে যেভাবে বুঝেন, ট্যাক্স সম্পর্কে ওনার যে শিক্ষা আছে বা অ্যাকাউন্টিং, উনি কিন্তু ইঞ্জিনিয়ার, বেসিক্যালি বাংলাদেশ থেকে একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে এসেছেন। তো উনি এখানে ট্যাক্স নিয়ে যা বোঝেন বা যা বুঝাতে পারেন, ওই শিক্ষাটা আমি বিজনেসে পুরো পাইনি। তো এখন উচ্চ শিক্ষা বলতে আসলে কতটা উঁচুতে গেলে শিক্ষার মনটা খুলে যাবে আমি এটা নিয়ে সন্দিহান। ক্লাস বলতে গেলে যে মাধ্যমিক, প্রাথমিক, উচ্চশিক্ষা বলতে অনার্স থেকে আমরা শুরু করি। আর আমরা যারা শিক্ষকতা প্রফেশন আছি তারা মনে করি পিএইচডিটা হলে সম্ভবত উচ্চশিক্ষাটা একেবারে 16 কলা পূর্ণ হয়। জি, এখন কি বলছে যে পিএইচডিটাও শেষ না এবং এটার কোনো শেষ নাই? এখন এটা আসলে নির্ভর করে যে আপনি কত উঁচুতে যেতে চান। আপনি যত উঁচুতে যেতে চাইবেন শিক্ষা শেষ নাই। যেমন সায়েন্স ফ্যাকাল্টিতে পোস্টডক আছে, পোস্টডক তো একটা না, পোস্টডক আপনি 50টাও করতে পারেন।
তো উচ্চতার কোনো শেষ নাই, আপনার আপনি কত উচ্চতা নিজেকে নিয়ে যাবেন আর কি। ওকে, তাহলে আপনাকে যেহেতু সায়েন্স ফ্যাকাল্টি আলাদাভাবে বললেন, আপনার কাছে আরেকটু স্টিক করতে চাই, আরেকটা কোয়েশ্চেন করি। বিজনেস ফ্যাকাল্টি, যেহেতু আপনি বিজনেস ফ্যাকাল্টি থেকে পিএইচডি করতে ইচ্ছুক শিক্ষার্থীরা কি তুলনামূলকভাবে কম, মানে সরি, একটু মনে হয় বানানটা ভুল আছে। তো আমি বলছি যে অন্য ফ্যাকাল্টির তুলনায় বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টরা কি কম পিএইচডি করে অপেক্ষাকৃত? এখন আবারও এগুলো আসলে পরিসংখ্যানের দিক থেকে দেখি কম করে বলা যাবে না। যেমন ধরেন অস্ট্রেলিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে একটা মাত্র চাকরির জন্য 200 থেকে 300 পিএইচডি, বিজনেস পিএইচডি দরখাস্ত করে। তো সেক্ষেত্রে আমি বলতে পারবো না যে বিজনেস ছেলেমেয়েরা কম পিএইচডি করছে, তবে তুলনামূলকভাবে অবশ্যই কম। এর মধ্যে অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যেমন আজকাল যদি আপনি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, তাহলে সবার আগে যখন ফান্ডিং নিয়ে কথা বলে একটাই কথা, স্ট্যাম স্ট্যাম স্ট্যাম। স্ট্যামের বাইরে কেউ যেতেই চায় না। যখন আপনি বিজনেস অনুষদ, ব্যবসা শিক্ষা থেকে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পাবেন, মানুষ চোখটা একটু বড় করে থাকে, ও তুমি বিজনেস স্কলারশিপ পেয়েছো। কারণ বিজনেসে তো আসলে স্কলারশিপ দিতেই চায় না। বিজনেস নিয়েই সবাই বিজনেস করে, যেটা আমরা বাংলাদেশেও করি, এরাও করে। সেক্ষেত্রে বিজনেসে ফান্ড কম, সুযোগ কম, লোকজন আসেও কম। দ্বিতীয়ত, যারা বিজ্ঞান অনুষদে আছেন বা ওই যে জীববিজ্ঞান অনুষদে নাজমুলরা যেখানে আছে, আপনাদের পড়ালেখার সাথে যেভাবে ইন্ডাস্ট্রি বলেন অথবা ওই যে বাস্তব লাইফের যে সম্পর্কটা আছে এবং সেটা বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ইনকর্পোরেট করা হয়, ব্যবসা অনুষদ আসলে ঠিক সেরকম না। ব্যবসা অনুষদে আমরা আমাদের সাথে ইন্ডাস্ট্রি কোলাবোরেশন করে খুব একটা মজা পাবে না, সেজন্য খুব বড় বড় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যদের সাথে ইন্ডাস্ট্রির খুব একটা কোলাবোরেশন নাইও, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার, আমরা যা পড়াই ওটার যে কমার্শিয়াল যে ভ্যালুটা আছে মার্কেটে, ওইটা বাকিদের তুলনায় অনেক কম। তো সেক্ষেত্রে সমস্ত কোম্পানিগুলোই জানে যে আমরা যদি কোনো একটা ছেলেকে নেই কোনো একটা ব্যবসা অনুষদ থেকে, তাকে এনে আমাদের তৈরি করতে হবে। আপনি যে ছেলেটা কেমিস্ট্রিতে অনার্স করছে বা মাস্টার্স করছে, সে যদি জাহাঙ্গীরনগরে হোক কেমিস্ট্রি ল্যাবে কাজ করে, সে আমেরিকার কেমিস্ট্রি ল্যাবেও কাজ করতে পারে। কিন্তু জাহাঙ্গীরনগর বা ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ তে বিজনেস করে সে যে কি বলে যে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে গিয়ে এক্স্যাক্টলি সেম কাজ করতে পারবে, তার কোনো নিশ্চয়তা নেই। তো সেক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের পড়ালেখাটা একটু ভিন্ন দেশের, এবং আমরা বাস্তবের যে প্র্যাকটিক্যাল যে ইমপ্লিকেশন সেটাকে ওভাবে ঠিক ইনকর্পোরেট করি না। আমরা এক ধরনের ওই যে আমরা বলে থাকি যে উই আর কাইন্ড অফ প্রডিউসিং ম্যানেজার্স, দ্য পিপল হু ক্যান ম্যানেজ। আমরা ওদেরকে স্মার্ট, আমি বলছি না অন্য অনুষদে কেউ স্মার্ট করে না, আমরা জাস্ট কিছু স্মার্ট আউটপুট বের করে দিতে চাই যারা মার্কেটে গিয়ে শিখবে এবং শিখে স্মার্টলি ম্যানেজ করতে পারবে। এই জন্য আমাদের ছেলে মেয়েদের ওই যে যোগটা আছে ওটাও কম। 3 নম্বরে যেটা অনেকে বলতেছে না, কারণ শিক্ষকতা যে বেতন দেয়, এই বেতনের থেকে কর্পোরেট জব গুলোর বেতন অনেক বেশি। তো একটা ছেলেকে, আচ্ছা, আমরা সেই জায়গায় একটু পরে আসবো। সবকিছুর মূলেই বিজনেস আমরা জানি, আমরা একটু পরে আসবো। বাট মানে আপনি স্বীকার করছেন যে তুলনামূলকভাবে পার্টিসিপেশনটা নানাবিধ কারণে কম। জি, ঠিক আছে। আচ্ছা, এই পর্যায়ে আমি চলে যাব রাকিবের কাছে। সবার শেষে আমি শিবলুর কাছে আসবো। তো মাস্টার্সে আপনি আমেরিকা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান, আমি যতটুকু শুনেছি জেনেছি। তারপর পিএইচডি সেরে ঢুকে পড়েন শিক্ষক হিসেবে। এই যাত্রাটা আপনার জন্য কতটা কঠিন ছিল? ধন্যবাদ কোশ্চেনটা করার জন্য। আমি এটাকে একটা সুযোগ হিসেবে নিচ্ছি যে সবার সাথে শেয়ার করার জন্য আমার যে অভিজ্ঞতাটা ছিল এই যাত্রা পথে। তো আমি পুরো জানি এটা, মানে পিএইচডি অ্যাডমিশন থেকে শুরু করে পিএইচডি কমপ্লিট করা এবং সেখান থেকে চাকরিতে জয়েন করা, পুরো যাত্রাটাকে আমি আসলে যদি 3টা ভাগে ভাগ করি, তাহলে প্রথম ধাপে ছিল হচ্ছে পিএইচডি অ্যাডমিশনটা নেওয়া, এবং অ্যাডমিশন নেওয়ার পর কমপ্লিট করা এবং চাকরিতে জয়েন। এই 3টা ধাপে আসলে ভিন্ন ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল আমার জন্য। তো শুরু থেকে যদি বলি যে আপনি জানেন যে পিএইচডি অ্যাডমিশন নেওয়ার জন্য আমেরিকাতে মূলত 3টা কোর জিনিসের দরকার হয়। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আপনার মোটামুটি একটা জিপিএ, ভালো মানের একটা জিপিএ থাকতে হবে, এবং অবশ্যই ভালো মানের জিআরই স্কোর থাকতে হবে, সাথে যেটা আইএলটিএস বা টোফেল এবং আর কমন যে বিষয়গুলো আছে যেমন রিকমেন্ডেশন লেটার এবং একটা ভালো মানের স্টেটমেন্ট অফ পারপাস রেডি থাকা। এই জিনিসগুলো তো রেডি করাটা আমি মনে করি যেটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, এবং আলহামদুলিল্লাহ সেটা আমার ছিল। বাট আমার জন্য যেটা ছিল যে একটা ভিন্ন মাত্রার একটা চ্যালেঞ্জ ছিল, যেটা যে আমি শুরুতে যেটা বললাম আর কি, যে আমি 2008 সালে আন্ডারগ্রেড করার পরেই খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য টিচিং প্রফেশনে ছিলাম, এবং তারপরে আমি ইন্ডাস্ট্রিতে একটা লম্বা সময় ধরে
প্রায় 7 বছর আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম। এবং এরপরে যখন আমি একাডেমিতে ব্যাক করব, আমার মনের মধ্যে একটু সন্দিহান ছিলাম যে আমি আসলেই পারবো কিনা এই এত বছর পরে। আপনি জানেন কম্পিউটার সায়েন্স এমন একটা কোর্স যেটা কিনা খুবই ফ্রিকুয়েন্টলি এর কোর্স কারিকুলামটা আপডেট হয় এবং নতুন নতুন বিষয় এখানে এসে যুক্ত হয়। তো এই বিষয়টা ছিল, এবং যেহেতু আমার মাস্টার্স ছিল না এবং পিএইচডি একটা গবেষণার বিষয়, সো এই যে মাস্টার্স আমার ছিল না, আমি পিএইচডি তে জয়েন করার পরে আমি কিভাবে আমার গবেষণাকে কন্টিনিউ করবো বা স্টার্ট করবো, তো এই ধরনের চ্যালেঞ্জগুলো ছিল। তো যাই হোক, আমার যেহেতু আন্ডারগ্রেড লেভেলে কিছুটা গবেষণার এক্সপিরিয়েন্স ছিল, তো সেটার উপরে ভরসা করে আমি পিএইচডি অ্যাডমিশনটা নিয়ে নিলাম। এবং আমেরিকায় যখন আমি আসলাম 2015 সালের অগস্টের 3 তারিখে, এখানে আসার পর দেখলাম যে এইখানে একটা ভিন্ন সংস্কৃতি, ভিন্ন মাত্রা, পরিবার থেকে দূরে আসা, আমার 2 মাসের বাচ্চাকে রেখে এখানে চলে আসা, এগুলো খুবই চ্যালেঞ্জিং ছিল। বাট মাস্টার্স করা ছাড়া যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে যে প্রথমেই আমি বলবো যে এখানে আসার পরে আপনি মাস্টার্স ছাড়া অ্যাডমিশন পাবেন, নট অনলি ইন কম্পিউটার সায়েন্স, বাট ধরেন যে আপনার ইভেন বায়োলজিক্যাল সাবজেক্টে বা ইভেন ফাইন্যান্সিয়াল বিজনেস সাবজেক্টগুলোতে পাবেন। বাট যেটা করতে হয় যে এখানে নর্থ আমেরিকা যেটা করতে হয় যে আপনাকে অনেকগুলো কোর্স করতে হয়। যেমন আমাকে এখানে আসার পরে আমি 17টা কোর্স করেছি, এবং 3 into 17 = 51 কোর্স ক্রেডিট আমাকে কমপ্লিট করতে হয়েছে। তো গবেষণা আমি শুরু করলাম পিএইচডিতে আসার পরে। আমার ধারণা ছিল যে আমি শুধু গবেষণাই করবো এবং কিছু রিকোয়ার্ড কোর্স আমাকে করতে হবে 6 থেকে 7টা হতে পারে, বা সেটা ছিল 17টা। এবং এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল আমার জন্য। আমার মেজর ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, তো আমি ওই কোর্সগুলো করলাম, পাশাপাশি আমার আরো অনেকগুলো কোর্স বের করে নিয়ে আসতে হয়েছে আমার ইন্টারেস্ট যার উপরে আছে। যেমন আমি সাইবার সিকিউরিটির উপরে কোর্সগুলো করলাম শেষ পর্যন্ত। এই কোর্স করাগুলোর পাশাপাশি আমাকে গবেষণা কন্টিনিউ করতে হয়েছে। এটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল আমার জন্য। আর তাছাড়াও যেহেতু আমি মাস্টার্স করিনি, সেভাবে আমার গবেষণার সাথে আমার পরিচিতি ছিল না, শুরুর দিকে আমাকে বেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বাট এটা আমি মনে করি সবারই যেতে হয়, কারণ পিএইচডির সাথে অ্যাকচুয়ালি আপনি আন্ডারগ্রেড এবং মাস্টার্স লেভেলের রিসার্চকে আপনি কম্পেয়ার করতে পারবেন না। পিএইচডি একটা ভিন্ন একটা বিশাল একটা জাম্প আমি মনে করি। তো সেই জাম্পটা আমাকে দিতে হয়েছে এবং সবাইকে দিতে হয়। আলহামদুলিল্লাহ আমি এই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করতে পেরেছি, শুরুর দিকে পিএইচডি অ্যাডমিশন নেওয়া এবং কমপ্লিট করা। বাট আমেরিকাতে যেটা হয় যে আপনি যদি জবের কথা বলেন, যে শিক্ষকতা বিষয়ে জয়েন করে, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়, বিশেষ করে আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন। কারণ এখানে হচ্ছে যে আপনার বিষয়টা হচ্ছে যে আপনার একটা তো হচ্ছে যে আপনি কোম্পানিগুলো দেখে যে আপনি আসলে চাকরি করার জন্য এলিজিবল কিনা, এবং সেটা ডিপেন্ড করে যে আপনি যদি সিটিজেন হন বা আপনার যদি গ্রিন কার্ড থাকে, সেক্ষেত্রে এটা আসলে খুবই ভালো একটা অ্যাডভান্টেজ। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে গভর্নমেন্টের কাছ থেকে একটা পারমিশন নিতে হয়। এই পারমিশনটা নেওয়ার পরেই আপনি কেবলমাত্র চাকরি করতে পারবেন, তার আগে না। এখানে একটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন যেটা হয় যে এই পারমিশনটা যখন আপনি পাচ্ছেন, সেটা আপনি গ্রাজুয়েশন করার জাস্ট শেষের দিকে, এবং পারমিশনটা পাওয়ার সাথে সাথে আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই জবটা পেতে হবে, আদারওয়াইজ আপনাকে দেশে ব্যাক করতে হবে। এই যে আপনি পারমিশনটা পেলেন, তারপরে আপনি একটা জবে জয়েন করতেছেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, আপনি আসলে জব পাবেন কিনা বা কতটা সময় লাগতে পারে, এই যে আনসার্টেনিটিটা, এটা একটা আসলে ক্রিটিক্যাল একটা চ্যালেঞ্জ আমি মনে করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটাও আমি শেষ পর্যন্ত চ্যালেঞ্জটা অতিক্রম করি এবং চাকরিতে জয়েন করতে পেরেছি। তা আমি চ্যালেঞ্জগুলো বলতেছি এই কারণে যে সবাই এটা জানা থাকা দরকার, বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটা সবাইকে এনকারেজ করতে চাই যে না, এটা আসলে যে অতিক্রম করা সম্ভব, সেটা আপনারা আমাকে দেখে শিখতে পারবেন। চ্যালেঞ্জ থাকবে, যে কোনো কিছু আপনি করতে চান চ্যালেঞ্জ থাকবে, বাট অবশ্যই যদি আপনার কনফিডেন্স থাকে, আপনার যদি আত্মবিশ্বাস থাকে যে আপনি পারবেন, আপনার যদি দৃঢ় ইচ্ছা থাকে, অবশ্যই আপনি সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। এটাই হচ্ছে গিয়ে আমার কথা। থ্যাংক ইউ। আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি চলে যেতে চাই শিকলুর কাছে, বা সরি, নাজমুল ইসলাম শিকলু। তার ডাকনাম শিকলু, আমরা শিকলু নামেই বেশি তাকে ডাকি, তাই আমার মধ্যে সেটাই ব্যাপার রয়েছে। তো বায়োলজির স্টুডেন্ট হিসেবে আমরা তো কম্পিউটার সায়েন্টিস্টের কথা শুনলাম এবং একজন বিজনেস স্টুডেন্টের কথা শুনলাম। আমরা এখন মানে একটা বায়োলজির স্টুডেন্ট হিসেবে আপনার শিক্ষকতা কতটা কঠিন ছিল, আর এখন কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে? থ্যাংক ইউ। আসলে আপনিও যেহেতু লাইফ সায়েন্সের, আপনি হয়তো কিছুটা বুঝবেন। তো আমার কাছে মনে হয়েছে যে ইঞ্জিনিয়ারিং এবং তারপর বিজনেস সব প্রত্যেকটা ফিল্ডেরই ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। তো বায়োলজির
যেটা সমস্যা আমার কাছে মনে হয় রিলেটিভলি রিসার্চার পিএইচডি গ্রাজুয়েটের সংখ্যা বেশি বায়োলজি ফিল্ডে, লাইফ সায়েন্সে, এবং যার কারণে একাডেমিয়াতে বা ইন্ডাস্ট্রিতে সব জায়গাতে জব পাওয়া কঠিন। আমি যদি বলি আমি সেটার থেকে শুরু করি, প্রথমে জার্নি পরে আসি। সেটা থেকে যখন আমার ফার্স্ট পোস্টডকে আসলাম ইম্পেরিয়াল কলেজে, তখন যারা অলরেডি 3 জন পোস্টডক ছিল, একটা মেয়ে শি ওয়াজ ইন হার 9th ইয়ার, মানে 9 বছর ধরে পোস্টডক করছে। বাংলাদেশি একজন ভাই আছেন ইম্পেরিয়াল কলেজে, উনি মনে হয় এখন 11 ইয়ারে আছেন আর কি। হ্যাঁ, তো আমার যে সুপারভাইজার ছিল ইম্পেরিয়ালে, সে কেমব্রিজে ছিল 6 বছর পোস্টডক, দেন জয়েন করে আর কি। হ্যাঁ, তো নর্মালি বলা হয় যে মানে লাইফ সায়েন্স তো না, আসলে স্টেমে দেখা যাচ্ছে 2 থেকে 4 বছর পোস্টডক অনেকেই করে, ইউকেতে, অস্ট্রেলিয়াতে, ইউরোপে এবং ইউএস এর কিছু কিছু জায়গায়, বাট দেখা যাচ্ছে যে মানুষ আরো বেশি সময় ধরে করছে। তো এই জার্নিটা খুব লেন্দি আর কি। আমি যদি প্রথম থেকে শুরু করি পিএইচডির কথা, যে ডক্টর রাকিব যেটা বললেন যে উনার সমস্যা ছিল, উনি রিসার্চের থেকে একটু দূরে ছিলেন, অনেকদিন ইন্ডাস্ট্রিতে ছিলেন, যার কারণে একটু সমস্যা হয়েছে। আর আমি কিন্তু এসেছি একদম সরাসরি রিসার্চ থেকে, মানে আমার পড়াশোনা শেষ করে রিসার্চ থেকে এসেছি। কিন্তু এইটারও একটা সমস্যা আছে, কারণ পিএইচডি, এইটার সমস্যা যেটা হচ্ছে যে আমার কাছে পিএইচডি তে যেমন একাডেমিক স্কিল লাগে, রিসার্চ স্কিল লাগে, তো সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে ম্যাচুরিটি। হ্যাঁ, তারপর রেজিলিয়েন্স। আমি অস্ট্রেলিয়াতে কিন্তু প্রচুর প্রথম থেকেই, যেমন কোর্স ওয়ার্ক যেহেতু নেই, প্রথম থেকেই প্রেশার থাকে, এবং তো ওই প্রেশারটা রিসার্চের প্রেশার, তো ওইখানে অনেকেই সুপারভাইজার চেঞ্জ করে, সার্ভাইভ করতে পারে না, চলে আসে। তো যারা চেঞ্জ করে, দেখা যাচ্ছে যারা সিনিয়র তারা খুব কম সমস্যায় পড়ে, যারা দেখা যাচ্ছে যে বাংলাদেশে ইভেন একটা ইররিলেভেন্ট কোম্পানিতে কাজ করে আসছে ম্যানেজারিয়াল রোলে, তারা ভালো করে, কারণ ওই ম্যাচুরিটিটা থাকা দরকার। হ্যাঁ, ধৈর্য শক্তি ওইটা। তো আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি অস্ট্রেলিয়াতে যখন প্রথমে যাই, আমারও কিন্তু ল্যাব চেঞ্জ করা লেগেছে। আমি কিন্তু কাজ সবকিছু পারতাম, আমার পাবলিকেশন ছিল, আমার প্রোফাইল অনেক ভালো ছিল, কিন্তু আমার ওই রেজিলিয়েন্সটা ছিল না আর কি, বা ওই ম্যাচুরিটিটা ছিল না। হ্যাঁ, তো এই জন্য পিএইচডি, আমি যেটা বলবো, ব্যাচেলর বা মাস্টার্স এর পরে 1-2 বছরের যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে, সেটা বাংলাদেশে হোক বা বাইরে হোক, অথবা যদি বাইরের একটা মাস্টার্স থাকে, সেটা খুব ভালো কাজ করে আর কি পিএইচডি করার জন্য, সেটা ইউএসএ তে হোক বা যে কোনো জায়গায় হোক। তো আমার ক্ষেত্রে ওই সমস্যা ছিল। তারপর যখন আমি ওটা মানে কাটিয়ে উঠতে পেরেছি, তখন তারপর থেকে আর সমস্যা হয় নাই আমাকে। চ্যালেঞ্জটা সম্পর্কে আগে থেকেই অবগত ছিলাম, কারণ আমরা যখন পিএইচডি করি তখন তো অনলাইনে সব ম্যাটেরিয়ালস, ইন্টারভিউ সবকিছু অ্যাভেলেবেল। আমার ফিল্ডের চ্যালেঞ্জটা হচ্ছে সময়। আমার ফিল্ডের চ্যালেঞ্জটা হচ্ছে পোস্ট পিএইচডি কেউ লেকচারার, মানে যদি ইউএস এর কথা বলি, টেনিউর ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ, বা ইউকে বা অস্ট্রেলিয়াতে লেকচারশিপ কেউ পায় না। ইভেন পোস্টডক করার পরেও দেখা যাচ্ছে যে আপনার আর্লি ক্যারিয়ার যে ফেলোশিপ, যেটা ইউএসএ তে আছে, আপনার যদি একটা পার্সোনাল ফেলোশিপ থাকে, আপনি কিছু টাকা নিয়ে যাচ্ছেন, তাহলে পায়। তো এইটা সম্পর্কে যখন জানি, তখনই আমি চিন্তা করি যে আমার অস্ট্রেলিয়ার কথা যদি চিন্তা করি, 50টা ইউনিভার্সিটি, পোস্টডক্টরালের সংখ্যা কম, লেকচারার পজিশন অনেক কম, আমি এই জন্য মুভ আউট করি। হ্যাঁ, মুভ আউট করে ইউকে তে আসি, এবং ওইখানেও আমি আমার যেহেতু পোস্টডক করতে হবে, আমি চাই একটু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে করতে, যাতে এটা একটা ওয়েট ক্যারি করে, প্লাস আমি কাজও যাতে শিখতে পারি আর কি। আসার পরে আমার যে চ্যালেঞ্জটা করতে হয়, যে একটা জবে, যেটা তরিকুল ভাই বললেন যে 200-300 অ্যাপ্লিকেশন করে, সেটা ইউএসএ, ইউকে, যেখানেই হোক, সব জায়গাতেই করে, এটা পার্মানেন্ট একাডেমিক জবের জন্য। তো এইটা থেকে যে আপনি শর্ট লিস্টেড হবেন, এইটা কিভাবে হওয়া যায় আর কি, এটা স্ট্যান্ড আউট করা ওইটা থেকে। তো টুইটারে অ্যাক্টিভ হওয়া, লিঙ্কডইনে অ্যাক্টিভ হওয়া, কানেকশন করা, বিভিন্ন ট্রেনিং করা, সিভি থেকে শুরু করে সবকিছুতে, যাতে আপনি স্ট্যান্ড আউট করতে পারেন সবগুলো অ্যাপ্লিকেন্টের সাথে, মানে ওদের বোঝা এইটা। তো আমার চ্যালেঞ্জ ছিল যে আমি যখন 2 বছর ইম্পেরিয়ালে ছিলাম, কাজের পাশাপাশি আমি এক্সট্রা সময় দিতাম আর কি, যে আমি এই 5 বছর 6 বছর পোস্টডক করতে চাই না। হ্যাঁ, 5 বছর করতে চাই না, আমার একাডেমিতে যেতে হবে। তো আমি ওইভাবে আমার সিভি থেকে শুরু করে সবকিছু প্রিপেয়ার করতে থাকি, যেগুলো ল্যাকিং আছে, যেমন আমার আউটরিচ অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ল্যাকিং আছে, তো আমি বিভিন্ন মেম্বারশিপে যোগদান করি, মানে ওটা যাতে এনরিচ করতে পারি এইটা। তো এই জিনিসটা আগে থেকে অ্যাওয়ার ছিলাম আর কি। তো আপনি যেহেতু বললেন যে বায়োলজির স্টুডেন্ট হিসেবে শিক্ষকতা মোটামুটি সব জায়গাতে, ইউএসএ তেও এটা খুব লেন্দি জার্নি আর কি, মানে পিএইচডি, তারপরে 2 থেকে 4 বছরের মিনিমাম, বেশি তো আছেই, পোস্ট ডক্টরাল, এবং তারপরেও আপনি যদি ভালো ইউনিভার্সিটির কথা বলেন, সেটাতে খুবই ডিফিকাল্ট, বা আপনি যদি একটু রিলেটিভলি লো র্যাঙ্ক ধরেন, সেখানেও ডিফিকাল্ট আর কি। তো আমি কাউরে হতাশ করতে চাই না, আমি যেটুকু বলতে চাই যে চ্যালেঞ্জিং, টাকার কথা চিন্তা করলে একটু চ্যালেঞ্জিং, বাট
আপনি হয়তো পরে এটা নিয়ে কোশ্চেন করবেন, আমার কাছে মনে হয় যে একাডেমিয়াতে আর কি যে ইন্ডিপেন্ডেন্স আছে, হ্যাঁ, তো ওইটাকে যদি ইন্ডিপেন্ডেন্সটাকে যদি আমি টাকায় কনভার্ট করি, সেই ক্ষেত্রে আসলে কি কর্পোরেট থেকে অনেক বেতন বেশি আসে একাডেমিয়াতে, আমি যদি ওইটাতে কনভার্ট করি, এই আর কি। স্যার আপনি মিউট। সরি, থ্যাংক ইউ শিটু, আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার জন্য। এই পর্যায়ে চলে যাব তরিকুল ইসলামের কাছে। উনার কাছে আবারও বিজনেস রিলেটেড কোয়েশ্চেন। বিজনেস ফ্যাকাল্টি থেকে পিএইচডি নেবার পরে ক্যারিয়ার গঠনে কি কি ধরনের সুবিধা পাওয়া যায়, আর পোস্ট ডক করার আদৌ কি কোনো অপশন বা দরকার আছে কিনা? ধন্যবাদ ফিরোজ। বিজনেসে পোস্টডক খুব একটা নেই। কিছু পোস্টডক থাকে, যেমন ধরুন আপনি এখন ইকোনমিক্সকে যদি বিজনেসের ভিতরে ধরেন তাহলে কিছু পোস্টডক আছে, আবার কিছু পোস্টডক ফাইন্যান্সে আসে, সেটা হচ্ছে একেবারে অতি উচ্চ মাত্রার কোয়ান্টিটেটিভ যখন স্টাডি হয় সেখানে কিছু পোস্টডক পাওয়া যায়। অন্যথায় বিজনেসে পোস্টডকের খুব একটা সুযোগ নেই, এবং একটু অ্যারোগেন্টলি বলতে গেলে অনেক সময় বিজনেসে পোস্টডক করার প্রয়োজন পড়ে না, আপনি পিএইচডি করে মোটামুটি চাকরি পাওয়া যায়। তবে আজকাল যেটা একটু আগে আমি বলেছিলাম যে একটা চাকরির জন্য 200-300 দরখাস্ত পড়ে, সবাই কিন্তু বিজনেসে পিএইচডি করা, তো সেই ক্ষেত্রে আজকাল 2-1টা পেপার থাকলে চাকরি পাওয়াটা খুব সুবিধার হয়। এবং পেপারগুলো যদি র্যাঙ্কড জার্নালে থাকে, বিজনেস স্কুলগুলোর কিছু নির্দিষ্ট র্যাঙ্কিং আছে জার্নালে, ওখানে 2-1টা পেপার থাকলে চাকরি পেতে অনেক সুবিধা হয়। আর নাজমুল যেটা বললেন যে নেটওয়ার্কিং, এটা প্রচন্ড রকম কাজ করে, প্রচন্ড রকম কাজ করে। কিরকম নেটওয়ার্কিং হতে, ইটস নট, এই নেটওয়ার্কিংটা ঠিক আমাদের দেশে যেরকম যেই অর্থে ব্যবহার করা হয় ঠিক সেরকম না। এই নেটওয়ার্কিংটা হচ্ছে আপনি কারোর সাথে কাজ করছেন, একসাথে কোলাবোরেশন হতে পারে, রিসার্চে কোলাবোরেশন হতে পারে, কনফারেন্সে কোলাবোরেশন হতে পারে, বিভিন্ন ধরনের এই ধরনের নেটওয়ার্কিং থাকলে অনেকটা আপনি নিজেকে পরিচিত করে তুললেন, এবং এমন ভাবে পরিচিত করলেন যেটা মানুষকে আপনার সম্পর্কে একটা ভালো ধারণা দেয়, ওই ধারণাটা কাজ করে। তো এটা এই মুহূর্তে যেন আমি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি, অস্ট্রেলিয়াতে নেটওয়ার্কিংটা এক্সট্রিমলি ওয়ার্কিং এই মুহূর্তে। আর এমনিতে পোস্টডক করা দরকার হয় না, ভালো একটা পিএইচডি হলে এবং 2-1টা পেপার থাকলে সাধারণত চাকরি পাওয়া যায়। থ্যাংক ইউ আমাদেরকে আবারও মূল্যবান তথ্য দেওয়ার জন্য। আরেকটা কোয়েশ্চেন করতে চাই আপনাকে, শিক্ষকতা ছাড়া আর কি ধরনের অপশন আপনার সামনে ছিল, মানে আফটার পিএইচডি, আমি পিএইচডি পরে হিসেব করছি, যে আপনি জাহাঙ্গীরনগরে শিক্ষক পিএইচডি করলেন, আবারও শিক্ষকতায় ফিরে গেলেন, আর সব মানে এটা কি হচ্ছে যে দীর্ঘদিনের অভ্যাসগত কারণে, নাকি আর কোনো বেটার অপশন একজন সাধারণ স্টুডেন্টদের কাছে থাকে না পিএইচডি করার পর? না, আমার মনে হয় অপশন থাকে না এমনটা না, অনেক সুযোগ থাকে। বিশেষ করে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে যারা পিএইচডি করে, আমি ম্যানেজমেন্ট বা মার্কেটিং সম্পর্কে অতটা দক্ষ না বলার জন্য, বাট অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে যারা পিএইচডি করেন তাদের আরো অনেক সুযোগ সুবিধা থাকে। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন উইংয়ে কাজ করতে পারেন। কিন্তু আমি আসলে শিক্ষকতা ছাড়া তেমন কিছু ভাবিনি, এটা অভ্যাসগত বলতে পারেন, বা এই পেশার প্রতি আমার একটা অন্য ধরনের টান আছে বিভিন্ন কারণে। যে কোনো কারণে হোক, এই কারণে আমি শিক্ষকতায় চিন্তা করেছি, আমি এর বাইরে চিন্তা করিনি। মানে সেখানে মানে অপশন আপনাদের ফিল্ডের জন্য আর কি কি অপশন থাকতে পারে, মানে আমরা যদি চিন্তা করি যে যারা শিক্ষকতা পছন্দ করেন না, একেবারেই শিক্ষকদেরও যারা পছন্দ করেন না, তারা কি কি অপশন চুজ করতে পারেন আফটার পিএইচডি? যেমন ধরেন আমি একজনকে চিনি যিনি একেবারে কোর বিজনেস থেকে পিএইচডি করেছেন, উনি ফাইন্যান্স থেকে পিএইচডি করেছেন, উনি এখন অস্ট্রেলিয়ার সরকারের স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো আছে ওখানে কাজ করছেন। আমি আরেকজনকে চিনি যিনি লোকাল কাউন্সিলের মানে রিসার্চার হিসেবে কাজ করছেন, তারা সবাই কিন্তু বিজনেস পিএইচডি করেছেন। সো বিজনেসের পিএইচডি যেমন ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ উইং গুলো আছে, এট দ্য সেম টাইম সরকারের বিভিন্ন রিসার্চ উইং আছে, এবং সরকারের ছাড়াও এই যে স্ট্যাটিস্টিক্যাল যে কোম্পানি রিসার্চ অর্গানাইজেশন গুলো আছে, এখানেও অনেক কাজ করার সুযোগ আছে। আর যদি আমি আরেকটু যোগ করি সাথে, আপনি যদি অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে পিএইচডি করেন, সাথে যদি আপনার সিপিএ বা সিএফএ ডিগ্রি গুলো থাকে, তাহলে আপনি কর্পোরেটের যে কোনো জায়গায় নিজেকে ফিট করাতে পারবেন উইথ ভেরি ভেরি গুড স্যালারি। একই কোশ্চেন আমি রাকিবের কাছে করতে চাই, শিক্ষকতা ছাড়া আপনার সামনে আর কি কি ধরনের অপশন ছিল, অথবা আপনি কেন শিক্ষকতাকেই বেছে নিলেন? প্রথম কোশ্চেনটাতে যদি আমি ব্যাক করি যে কি কি অপশন ছিল, আপনি জানেন যে মানে আমেরিকা হচ্ছে পৃথিবীর প্রযুক্তির দিক দিয়ে অন্যতম সেরা দেশ, আর্গুয়েবল বলতে পারি পৃথিবীর সেরা দেশ। সেই হিসাবে আপনি দেখেন এখানে অনেক প্রযুক্তি নির্ভর কোম্পানি আছে, মাইক্রোসফট বলেন, গুগল, অ্যামাজন,
এছাড়াও যদি আপনি অন্য পৃথিবীর আমেরিকার বাইরে যদি অন্য দেশের কোম্পানিগুলোর কথা চিন্তা করেন, যেমন সনি, এরিকসন বা স্যামসাং বা ফুজিৎসু, এই সব বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোর কিন্তু ব্রাঞ্চ কিন্তু এখানে আমেরিকাতে আছে। আপনি যদি পিএইচডি করেন তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার যে অপশনগুলো আপনার হাতে আছে তার মধ্যে হচ্ছে যে এইসব কোম্পানিগুলোতে আপনি চাইলে গবেষণাধর্মী কাজেও যুক্ত হতে পারেন তাদের রিসার্চ উইং এ, অথবা আপনি চাইলে আপনি যে ডেভেলপমেন্টও যুক্ত হতে পারেন। আর ওই বড় বড় কোম্পানিগুলো ছাড়াও কিন্তু আপনি আমেরিকাতে প্রচুর পরিমাণে সফটওয়্যার কোম্পানি আছে, যেমন যারা আইটি নিয়ে কাজ করে, সেখানে আপনি অ্যাজ এ ডেভেলপার হিসেবে কিন্তু বা আইটি এমপ্লয় হিসেবে জয়েন করতে পারেন, গবেষণা যদি আপনি ইন্টারেস্টেড না করেন আপনার পিএইচডি। আর যদি আপনি ওইসব কোম্পানিতে যেতে না চান বাট স্টিল আপনি গবেষণাতে থাকতে চান, সেই ক্ষেত্রে আপনার হাতে এই আমেরিকাতে আপনি জানেন যে এখানে প্রচুর সংখ্যক ইউনিভার্সিটি আছে এবং খুব ভালো ভালো মানের, এবং সেখানে আপনি চাইলে পোস্টডক হিসেবে জয়েন করতে পারেন এবং আপনি কিন্তু আপনার যে যে জ্ঞান আপনি অর্জন করলেন পিএইচডি করার পর সেটাকে আরো ইনরিচ করতে পারেন। এছাড়াও আপনি এখানে আমেরিকাতে সরকারিভাবে এবং বেসরকারিভাবে বেশ কিছু রিসার্চ কোম্পানি আছে, যেমন আপনি যদি আমেরিকার ন্যাশনাল ল্যাবের কথা চিন্তা করেন, অনেক বেশ কিছু ন্যাশনাল ল্যাব আছে, সেখানে আপনি জয়েন করতে পারেন। আর আর হ্যাঁ, আর এছাড়া যদি আপনি কোনো বেসরকারি কোম্পানিতে জয়েন করতে চান যে রিসার্চার হিসেবে, সেই অপশনই কিন্তু আপনার হাতে আছে। মানে এখানে আপনার আমেরিকা একটা বিশাল দেশ এবং এখানে অপরচুনিটি কিন্তু অনেক বেশি আমি যদি মনে করি। যেমন ভাইয়া বললেন যে অস্ট্রেলিয়াতে 50টি ইউনিভার্সিটি আছে, এখানে কিন্তু ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেশি, এবং সেই তুলনায় কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ইন্ডাস্ট্রির কথা, সেখানেও অনেক বেশি। তো এখানে আসলে অপরচুনিটির শেষ নাই, যেটাকে আমেরিকা যে ল্যান্ড অফ অপরচুনিটি, আসলে দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে এখানে আপনার বিশাল দেশ, বিশাল সবকিছু এবং অপরচুনিটি অনেক বেশি। আর যদি বলেন যে কেন আমি শিক্ষকতার পেশায়, আপনি ব্যক্তিগতভাবে হ্যাঁ, এরপর সেকেন্ড কোশ্চেনে যদি বলি যে কেন আমি শিক্ষকতায় জয়েন করলাম, তো এইটা আসলে আমি একটু মানে আমি তিন ভাবে বলতে চাই আর কি। মানে শুধুমাত্র একটা কারণে জয়েন করছি তা না, যে যেটা ছিল যে শিক্ষকতা পেশার প্রতি আমার ছোটবেলা থেকে এটা দুর্বলতা ছিল। আমার বাবা মা এবং আত্মীয় স্বজন আমার শিক্ষকদেরকে প্রচন্ড পরিমাণ শ্রদ্ধা এবং সম্মান করতেন। তো ওই জায়গাটা থেকে শিক্ষকতা পেশার প্রতি আমার একটা দুর্বলতা ছোটবেলা থেকে ছিল, এবং সুযোগ পেলে যে আমি শিক্ষক হব সেই সুপ্ত বাসনা কিন্তু ছিল সবসময় মনের মধ্যে, এবং সেটা কিন্তু আমি শুরু করেছিলাম। বাট একটা পরে দেখলাম যে না, যেটা যে ইন্ডাস্ট্রিতে যদি আমি যদি আসলে যেটা আমার কাছে যেটা মনে হয় যে ইন্ডাস্ট্রিতে যদি আমি না আসি একেবারেই, আমি যদি শুরু থেকেই সবকিছুতে একাডেমিক, সেক্ষেত্রে একটা গ্যাপ থেকে যায়। এবং মনে করেন যে এমন যার কারণে আমার ইন্ডাস্ট্রিতে যাওয়া, এবং তারপরে যখন সুযোগ পেলাম তখন আমি আবার কিন্তু শিক্ষকতার পেশায় ফিরে এসেছি। এবং এই পেশাটা যে একটা মহান পেশা সেটা সবাই 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 বলবেন, ঠিক? কারণ এই পেশার সাথে যুক্ত থাকলে আপনি যেভাবে আপনার অভিজ্ঞতা, আপনার জ্ঞান এবং আপনার শিক্ষা যেভাবে আপনি মানুষের সাথে শেয়ার করতে পারবেন, পার্টিকুলারলি আপনার স্টুডেন্টদের সাথে, এবং তাদের উপরে যেভাবে আপনি ডিরেক্ট তাদের জীবনের উপরে যে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, প্রভাব ফেলতে পারবেন, এটা কিন্তু আসলে অন্য কোনো পেশায় সম্ভব না। এই সুযোগটা আছে। আর আমেরিকায় বা উন্নত বিশ্বে যদি আপনি শিক্ষকতা পেশার সাথে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু শুধুমাত্র যে শিক্ষক তা কিন্তু না, আপনি কিন্তু একজন গবেষণা কর্মীও বটে। ঠিক আছে, যে আপনি কিন্তু গবেষণা করতে পারছেন, এবং সেই সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনাকে আপনার ইউনিভার্সিটি বলেন বা আপনি যে প্রতিষ্ঠানের সাথে আছেন তারা কিন্তু আপনাকে দিচ্ছে। বাংলাদেশে সেটা কিন্তু সীমিত পরিসরে আছে। আমি জানি যে আপনি নিজেও ফাইট করতেছেন একটা ভালো একটা সুযোগের জন্য, তো ওই সুযোগগুলো কিন্তু এইসব দেশে আছে। তো যেহেতু আমি শিক্ষকতার পেশায় এসে আমি আমার সেই ছোটবেলার সুপ্ত বাসনাকে পূরণ করতে পারতেছি, আমি আমার পিএইচডি থেকে অর্জিত জ্ঞান এবং শিক্ষাকে আমি কাজে লাগাতে পারছি ভবিষ্যতে, কেন তাহলে আমি শিক্ষকতার পেশায় আসবো না? আর একটা যেটা বললেন যে ইন্ডিপেন্ডেন্ট, যে আপনি কিন্তু এই পেশায় থাকলে কিন্তু আপনি আপনার যে ওয়ার্ক লাইফের যে ভিতরে যেটা একটা যে ব্যালেন্স, সেটা কিন্তু আপনি অনেকটাই কন্ট্রোল করতে পারবেন যদি আপনি চান। তো ওই জিনিসটাও কিন্তু একটা আমার ডিসিশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এই সব বিষয় নিয়েই আমি অ্যাকচুয়ালি শিক্ষকতার পেশায় এসেছি। যদি টাকার কথা চিন্তা করেন, যদি আপনি ইনকামের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে অবশ্যই এখানকার ইন্ডাস্ট্রিগুলো আপনার পেমেন্ট অনেক বেশি হাই, in some cases like আমরা পরে আসবো। এই পর্যায়ে শিক্ষক আছে ডক্টর নাজমুলের কাছে, আপনার জন্য পোস্টডক করার গুরুত্বটা কতটা ছিল? যেমন রাকিবুলের কথা যদি বলি, তারিকুল ইসলামের কথা যদি বলি, ওনারা কেউই পোস্টডক করেননি, সরাসরি একাডেমিয়ায় চলে গেছেন। আপনাকে কেন এই ঝামেলা পোহাতে হলো? ঝামেলাই বলছি, মানে আপনাকে কেন বাড়তি না, এটা কাজে দেয় অবশ্যই।
আমার কাছে যেটা বললাম যে ইভেন ইউএসএ তেও যারা বায়োলজিক্যাল সায়েন্সে তাদের হয়তো 90% পোস্টডক আছে। হ্যাঁ, তো আমাদের ফিল্ডে আসলে সবারই পোস্টডক লাগে, এটা সংখ্যা বেশি, প্লাস হচ্ছে আমাদের গবেষণা ল্যাবরেটরি বেসড। যেটা বুঝি না, পিএইচডি এর পরে পোস্টডক করছেন, কি ডিফারেন্স? পিএইচডি তে কাজ করছেন। আচ্ছা, প্রথমে বলে রাখি, পোস্টডক হচ্ছে যেহেতু তরিকুল ভাই বললেন যে পিএইচডি সর্বোচ্চ ডিগ্রি না, মানে আরো শেখার আছে। হ্যাঁ, আমি যদি টেক্সট বুক সংখ্যার কথা চিন্তা করি, পিএইচডি সর্বোচ্চ ডিগ্রি, তো পোস্টডক হচ্ছে একটা চাকরি। তো পিএইচডির পরে আমরা যে ধরনের গবেষণা করি সেটা একটা পোস্ট ডক্টরাল কাজ। আপনি যেহেতু ইউকেতে ছিলেন, ইউকেতে কিন্তু পোস্ট ডক্টরাল বলে না, বলে রিসার্চ অ্যাসোসিয়েট। হ্যাঁ, তো এটা পোস্ট ডক্টরাল, কারণ পোস্ট পিএইচডি একটা কাজ। হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন, আমরা যেমন এখানে রিসার্চ অ্যাসোসিয়েট বলি, তো পোস্ট ডক হচ্ছে একটা কাজ। তবে এইখানে সেমি ইন্ডিপেন্ডেন্ট একটা প্রজেক্টে হয়তো সাবলিডিং করা হবে। তো আমরা যখন পিএইচডি করি বেশিরভাগ সময় হয়তো আমরা ততটা ইন্ডিপেন্ডেন্ট থাকি না। তো এই সময়টাতে একটু লিডারশিপ ক্যাপাবিলিটি, তারপর ছোট ছোট গ্রান্ট অ্যাপ্লাই করা শেখা, তারপর স্টুডেন্ট সুপারভাইজ করা, এই জিনিসটা গ্রো করে। তো এটা বলা যায় হচ্ছে স্প্রিং বোর্ড এর মতো কাজ করে, স্প্রিং বোর্ড টুয়ার্ডস আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তো পিএইচডি করার পরে এটা করলাম। আর বায়োলজিক্যাল সায়েন্সের সেটা সব ফিল্ডে এখন তো আসলে সব মাল্টিডিসিপ্লিনারি, কারণ আমার সাথে দেখা যায় আমি যে ফিল্ডে কাজ করি এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই একসাথে কাজ করে, তাই না? তো এই ইঞ্জিনিয়ারিং ও কিন্তু পোস্টডক করতেছে অনেকেই, পোস্টডক অনেকদিন পরে তারপর জয়েন করতেছে আর কি। তো এই আমাদের ফিল্ডের জন্য দরকার, প্লাস আমার কাছে মনে হয় যে যারা ভালো করার জন্য আমাদের ফিল্ডে দরকার। কারণ আপনি হয়তো কেমব্রিজ থেকে পিএইচডি করেছেন, বা আপনি খুব ভালো জায়গা থেকে পিএইচডি করেছেন, আপনার গ্রুপটা খুব ভালো ছিল, আপনার পিআই আপনাকে মানে খুব ভালোভাবে স্বাধীনতা দিয়েছে, আপনি কাজ শিখতে পেরেছেন, তো আপনি সেক্ষেত্রে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেলেন, সমস্যা নেই। বাট সামহাউ আমরা তো জানি অনেক সময় দেখা যাচ্ছে হ্যাঁ এটা খুব ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি, কিন্তু আপনি হয়তো কাজ শেখেননি, বা তো সেই ক্ষেত্রে হঠাৎ করে যদি আপনি একটা নতুন পরিবেশে যান তখন দেখা যাচ্ছে যে সমস্যায় পড়ে যেতে পারেন। তো সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে পোস্টডক হচ্ছে ট্রানজিশন, যে ইন্ডিপেন্ডেন্ট মানে একদম ডিপেন্ডেন্ট এক জায়গা থেকে টোটালি ইন্ডিপেন্ডেন্ট মাঝের যে জায়গাটা সেটা আর কি। প্লাস পোস্টডকে একটা যেটা হয় যে প্রচুর নেটওয়ার্কিং করা যায়, কোলাবোরেশন করা যায়, কারণ আমরা যখন গ্রাজুয়েট স্টুডেন্ট থাকি তখন অনেক বাইন্ডিংস থাকে, মানে আমরা তো ইচ্ছা করলে একটা প্রফেসরকে মেল করতে পারি না, মানে আমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে আমার কাজ নিয়ে। পোস্টডক্টরের ক্ষেত্রে অনেক সময় আউটরিচ, মানে ওদের সাথে যোগাযোগ করা যায়, কোলাবোরেটর বাড়ানো যায়, এটা আর কি। তো আমি পোস্টডক করেছি ওই কারণেই, কারণ আমি একাডেমিয়াতে থাকতে চেয়েছি আর কি, আমি ইন্ডাস্ট্রিতে বা অন্য কোথাও যেতে চাইনি, আমি একাডেমিয়াতে থাকতে চেয়েছি। আর আমাদের জন্য মোটামুটি এটা প্রি রিকুইজিট আর কি পোস্টডক্টরাল করা। আপনি যদি কোথাও টিচিং বেসড জবে ঢুকেন, মানে খুবই একটা ইউনিভার্সিটি যেখানে শুধু টিচিং নেবেন, টিচিং ফেলো, সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় পোস্টডক্টরাল না থাকলেও আপনি লেকচারার হিসেবে জয়েন করতে পারবেন। যেহেতু আপনার কাছে আজকে আপনাকে আরেকটা রিলেটেড কোয়েশ্চেন করতে চাই, সরি রিলেটেড না, বাট অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি ইন্ডাস্ট্রি না একাডেমি, কোথায় চ্যালেঞ্জ বেশি? যদিও আপনি একাডেমির লোক, বাট তারপরেও আপনার কাছে কি মনে হয়? চ্যালেঞ্জ আসলে দুই জায়গাতেই বেশি, কারণ আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রিতে বেশি। একাডেমিয়াতে কেন একাডেমিয়ার চ্যালেঞ্জ গুলো একটু বলি, সেটা হচ্ছে যে আপনি যদি একাডেমিতে জয়েন করেন, আমি আমার ইউকে এর কথা বলি, আমার এখানে 24 উইকস ক্লাস আর কি। হ্যাঁ, সেমিস্টার 2, সেমিস্টার 1, 2 এটা হচ্ছে অক্টোবর থেকে শুরু হয়, মে, পরের বছর মে, মাঝে আবার ইস্টার ব্রেক, ক্রিসমাস। তো আমার মানে পুরো বছরের মধ্যে অর্ধেকটা সময় আমাদের কোনো ক্লাস নেই। তো এই সময়টা কিন্তু ফাঁকা গবেষণা করার জন্য, এই আর কি। তো সেই হিসাবে কিন্তু আপনি ওই টিচিং এর সময়, যদিও যেমন আমি প্রথম, যেহেতু আমার উপর একটু প্রেশার পড়ছে, বা যারা 1-2 বছর পরে আর সমস্যা হয় না, তো এটা কিন্তু খুব আরামে কাটছে। কিন্তু আমি যদি এভাবে আরামে কাটাই তাহলে এক সময় কিন্তু আমার উপর প্রেশার আসবে। আমি যদি গ্রান্ট মানি আনতে না পারি, হ্যাঁ, আমার প্রোফাইলটা যদি বাড়তে না থাকে, আমার প্রতি বছর যদি আমার একটা পেপার না হয়, আমার সাইটেশন যদি না বাড়ে, আমি যদি গ্রান্ট আনতে না পারি, তাহলে কিন্তু একটা সময় ইউনিভার্সিটি থেকে প্রেশার দিবে। তো ওই প্রেশারটা কিন্তু থাকে। তো সেই হিসাব করলে কিন্তু আমার 9টা থেকে 5টা আরো দেখা যাচ্ছে উইকেন্ডে কাজ করা লাগতেছে পুরো বছরে। ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আমি কেন চ্যালেঞ্জ বেশি বলছি, চ্যালেঞ্জ বেশি ইন্ডাস্ট্রিতে গ্রান্ট আনার চ্যালেঞ্জ যার অনেকের নাই, অনেকের, আমাদের যেমন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যারা কাজ করে বায়োটেক ফার্মে, অনেকেরই গ্রান্টে অ্যাপ্লাই করা লাগে। কিন্তু ইন্ডাস্ট্রিতে স্যালারি একটু বেশি হলেও যেটা সমস্যা মেইন, সেটা জব সিকিউরিটি। হ্যাঁ, জব সিকিউরিটির এই সমস্যাটা আমাদের ফিল্ড গুলোতে, এবং আপনি যত ভালো ফার্মাতে চাকরি করেন না কেন, আপনি যদি ইউএস এর কথা, বোস্টনের কথা চিন্তা করেন, ওখানে যখন 200K 250K দিয়েও জয়েন করতেছে পিএইচডি করার পরে সায়েন্টিস্ট, হঠাৎ করে ওদের কোম্পানি বিক্রি হয়ে গেছে।
সেল হয়ে গেছে, আরেকজন মার্জ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেলে 2 মাস বসে বসে আছে, আবার আরেকটাতে জয়েন করছে। হ্যাঁ, তো হয়তো পথে বসে থাকবে না, বাট সবসময় একটা আনসার্টেনিটি থাকে। তো একাডেমিয়ার সবচেয়ে যে ভালো বিষয় সেটা ইন্ডিপেন্ডেন্সের পাশাপাশি সেটা হচ্ছে যে জব সিকিউরিটি আমার কাছে মনে হয় রিলেটিভ টু দ্য ইন্ডাস্ট্রি। আর ইন্ডাস্ট্রিতে অনেক টাকা আছে। আর আমি যখন ইন্ডাস্ট্রি বলতেছি আমি মানে খুব টপ যে গুগল বা এরকম টপ কোম্পানির কথা বলতেছি। আমি জেনারেলি যদি চিন্তা করি ইন্ডাস্ট্রিতে আমার কাছে মনে হয় যে স্ট্রেস বেশি, জব সিকিউরিটি কম। আর আরেকটা জিনিস বলি, আমার যেমন নেক্সট মানডেতে একটা ক্লাস আছে 1 to 2 PM। তো আমি এখন যদি জাস্ট 12:30টায় যাই ফেস টু ফেস, আমি যে 1 ঘন্টা ক্লাস নিয়ে চলে আসলাম। হ্যাঁ, মানে আমাদের ফেস টু ফেস 1 ঘন্টা করা লাগে। আমার এই স্বাধীনতাটুকু আছে। আমি দেখা যাচ্ছে রাতে কাজ করলাম বেশি করে। হ্যাঁ, আমার যখন মিটিং আছে তখন গেলাম। বাট যে এখন এখানে নোভার্টিসে কাজ করছে বা অ্যাস্ট্রাজেনকাতে আমাদের কাউন্টার পার্ট সায়েন্টিস্ট হিসেবে, ওর সোমবার সকালে উঠে যেতেই হবে, ভালো লাগুক না লাগুক, না হলে অ্যাপ্লাই করতে হবে। একাডেমিয়াতেও করতে হবে, কিন্তু এই স্বাধীনতাটুকু আছে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। যদিও ইউনিভার্সিটি কিছু বাইন্ডিং আছে, তারপরেও কথা বলতে পারছি, একটা ভ্যাকসিন নিয়ে একটা কমেন্ট করতে পারছি, হ্যাঁ, যে এটা হতে পারে ওটা হতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রির কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, বলছে যে মডার্নের সাথে সমস্যা আছে, চাকরি করে যাবে আর কি। তো এই এই পর্যায়ে চলে যেতে চাই তরিকুল ইসলামের কাছে। আপনার কাছে সবার কাছে এই কোয়েশ্চেন করবো, আপনাকে দিয়ে শুরু করছি। আপনার বর্তমান অবস্থান থেকে 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? মিউট করা। একেবারেই কমন প্রশ্ন করছেন। না, মিউট করা না, শুনতে পাচ্ছেন সম্ভবত? হ্যাঁ, পাচ্ছি, জি। এই প্রশ্নগুলো চাকরি ইন্টারভিউতে প্রায় করতো এক সময়। আমরা যখন অনার্সে পড়তাম তখন স্যাররা শেখাতেন যে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদেরকে করবে। একটা হচ্ছে চাকরি পাওয়ার জন্য, আর এখন এই কারণে এই প্রশ্নগুলো পাওয়া শেষ। মানে ধরেন যে আপনি ক্যারিয়ারের এখন পিকে আছেন, এখন আপনি কোথায় দেখতে চান? সো চাকরি পাওয়ার আগে প্রশ্ন ভিউজ একরকম, এখন আপনার রিয়ালাইজেশন আরেক রকম। সেই জন্যই এখন প্রশ্নটা বেশি যুক্তিযুক্ত। এখন ফ্যাব্রিকেশন না, অবশ্যই, মানে সেই জন্য মানে আগে ক্লিয়ার করে নিচ্ছি এই জন্য যে এই প্রশ্নের উত্তরগুলো কত ভার্সন যে শিখেছি তার কোনো শেষ নাই, এবং এখন যেটা দিব এটা অনেকটা কাইন্ড অফ আউটপুট অফ মেনি এভলিউশনস। তো বর্তমানে আমি যদি বলি যে 10 বছর পরে আমি কোথায় দেখতে চাই, আমি 10 বছর পরে নিজেকে একজন মানুষ হিসেবে দেখতে চাই, যে আমি একজন ভালো মানুষ। অন্য কেউ বলার আগে নিজে যাতে বলতে পারে যে না, আমি নিজের ভিতরে সন্তুষ্ট যে না, আমি ভালো মানুষ। এবং তার আমার কাছে একটা বাহ্যিক রূপ হবে ভালো মানুষের, যে আমি কিছু সামাজিক কাজে বা সমাজের উন্নয়নের কাজে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবো, এরকম কিছু কাজের সাথে জড়িত হতে পারবো, বা সমাজে কোনোটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছি, এই জন্য যদি কিছু করতে পারি আমি মনে করবো যে আই এম ডুইং সামথিং গুড। বাট এই উত্তর নিচে আপনি শোনার জন্য আমাকে প্রশ্নটা করেন। না না, এটা আপনার মনে হয়, কোনো সমস্যা নেই। একাডেমিক যেটা আমি বললাম, এটা আমার ওভারঅল, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমার আসলে উদ্দেশ্য কি, কারণ আমি যতটুকু বুঝি, যেটা আপনি বললেন যে চাকরি যেহেতু পেয়েছি, চাকরির কিছু মিনিমাম শর্ত আছে যেগুলো নাজবুল বলছিলেন এতক্ষণ, যে এই কাজগুলো করতে হয়, এটা এক ধরনের কন্টিনিউয়াস প্রসেস, যেটা চলতে থাকবে। আর যদি আমি চাকরি করছি, আমার পেটে হয়তো ভাত আসতে যায়, আমি তো চিন্তা করছি না। তো সেক্ষেত্রে আমার ওভারঅল টার্গেট হচ্ছে এরকম যে আমি একটা ভালো মানুষ হবো। আর আপনি এটাকে যদি ভাগ করেন তাহলে একাডেমিক ওয়াইজ, যে আমি একজন ভালো গবেষক হবো, যে আজ থেকে 10 বছর পরে আমার হয়তো 10টা ভালো পেপার থাকবে, যেটা আমি জানি যে লাইফ সায়েন্স বা কি বলে সায়েন্স ফ্যাকাল্টির জন্য এটা খুবই একটা মিনিমাম নাম্বার, বাট আমাদের 10টা ভালো পেপার মানে ইটস এ হিউজ থিং ইন বিজনেস। সো একাডেমিতে আমার কিছু কন্ট্রিবিউশন থাকবে, যে পিপল জানবে যে না, সামওয়ান ওয়াজ ডুইং সামথিং লাইক দিস। সো দ্যাটস দ্য কাইন্ড অফ আই উড ট্রিট দ্যাট কাইন্ড অফ অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে একাডেমিক একটা এক্সপেকটেশন। আর যদি আপনি ক্যারিয়ার প্রোগ্রেশনের কথা বলেন, অবশ্যই সবারই অধ্যাপক হওয়ার ইচ্ছা থাকে। আমারও ইচ্ছা আছে যে উইদিন দ্য 10 ইয়ার্স, নেক্সট 10 ইয়ার্স আমি একজন অধ্যাপক হতে পারি। এই চিন্তাগুলোই মাথায় ঘোরে আর কি বেশি। বাট ইন জেনারেল আমার মনে হয় যে আমি আসলে এখনো ভালো মানুষ হতে পারিনি। আমি কন্টিনিউয়াসলি ট্রাই করছি আমি মানুষ হওয়ার জন্য। গুড। একই প্রশ্ন করবো এবার রাকিবের কাছে। ডক্টর রাকিব, আপনার কাছে একই কোয়েশ্চেন, আপনি নিজেকে কি অবস্থানে দেখতে চান? ধন্যবাদ কোশ্চেনটা করার জন্য। হ্যাঁ, আমি যদি মানে কোশ্চেনটা আমার ক্যারিয়ার পার্সপেক্টিভে চিন্তা করি, যে আমি ক্যারিয়ারে কোথায় আমি যেতে চাই, তো আমি যেটা বলেছিলাম যে কেন আমি শিক্ষকতায় পেশায় এসেছি, আমি বলবো যে ওই জিনিসটাকে যে কন্টিনিউ করা, যে আমি এখানে এসেছি যে আমি আমার অভিজ্ঞতা এবং জ্ঞান শিক্ষা যেগুলো আমি অর্জন করেছি সেগুলো আমার স্টুডেন্টদের মাঝে বিলিয়ে দেওয়া, তাদের সাথে শেয়ার করা, তাদের জীবনটাকে আরেকটু
আমার কথা দিয়ে আমার কাজ দিয়ে তাদেরকে আরেকটু উন্নত করা, ওই জিনিসগুলো কিন্তু আমি কন্টিনিউ করতে চাই। আমি দেখতে চাই না যে আমি ওখান থেকে ডেভিয়েট হয়ে গেছি আজ থেকে 10 বছর পরে। এবং পাশাপাশি যেহেতু আমি গবেষণা করছি, তো আমার যেটা ধারণা, যেটা ভাইয়া বললেন, তরিকুল ভাইয়া বললেন যে অবশ্যই ওই জিনিসগুলো তো অবশ্যই আছে। পাশাপাশি আমার যেটা একটা ধারণা যে আমি যে গবেষণাটা করতেছি সেটা কি আসলে সাধারণ মানুষের কাজে আসতেছে কিনা, এই জিনিসটা আমাকে ইদানিং খুব ভাবাচ্ছে। আমি পিএইচডি শেষ করলাম, আমি গবেষণা কিভাবে করতে হয় আমি শিখে ফেলেছি। এখন আমার মনের মধ্যে একটাই খুবই কয়েকদিন ধরে যে কোশ্চেনটা আসতেছে যে আমি আসলে যা করতেছি সেটা আমি কিভাবে সাধারণ মানুষের কাজে আমি আনতে পারি। তা আমি 10 বছর পর দেখতে চাই যে হ্যাঁ, যে আমার গবেষণা থেকে লব্ধ জ্ঞান বা কোনো একটা কাজ সেটা সাধারণ মানুষের কাজে লাগতেছে। এই স্বপ্নটা আমি এখন ইদানিং দেখছি এবং আমার ইচ্ছা এই স্বপ্নটাকে পূরণ করা। আমরা একটু পরে সেই ডিসকাশনে আসবো। আমি কোয়েশ্চেন শেষ করে আমরা একটা কমন ডিসকাশনে আসবো যে আমরা আসলে আমাদের এই যে চারটা ফ্যাকাল্টি বা চারটা ফ্যাকাল্টি গুলো 4 সাবজেক্টে 4 জন মানুষ বসে আছে, আমরা কিভাবে নিজেদের মধ্যে একটা সমন্বয় চিন্তা করতে পারি। এটা আমি সামনের দিনে যতজনকেই আনবো বা যতজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানীর সাথে কথা বলবো তাদের সাথেও একটা ডিসকাশন করবো। কারণ আমাদের দেশে যেটা সব থেকে বড় একটা বিষয় মিসিং আমি মনে করি ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ। তো আমি এই ডিসকাশনগুলো একটু পরে আসছি। তার আগে নাজমুলকেও আমি একই কোয়েশ্চেন করতে চাই, আপনি নিজেকে 10 বছর পরে কোথায় দেখতে চান? আসলে 10 বছর পরে সুস্থভাবে বেঁচে থাকতে চাই, কারণ এখন তো লাইফের কোনো ইয়ে নেই। তো যদি বেঁচে থাকি তাহলে একাডেমিক্যালি আসলে সবাই অলরেডি বলে ফেলেছেন বাকি দুজন যে প্রফেসর হওয়া, ফুল প্রফেসর, তারপর বড় ল্যাব থাকবে, ফান্ড অনেক টাকা থাকবে, গ্রান্ট থাকবে আর কি। হ্যাঁ, গ্রান্টের জন্য স্ট্রাগল করা লাগবে না, কাজ চলবে। তো এটাই একাডেমিক্যালি এটাই চাওয়া। আর পার্সোনালি হচ্ছে আমি যেহেতু কিছু ওই যে ভলান্টারি কাজ করি, হায়ার স্টাডির যে ক্ষেত্রে বিভিন্ন কাজ করি, এগুলো চালিয়ে যাওয়া আর কি। তো এটুকুই। সো এই পর্যায়ে আমি দর্শকদের কিছু কোয়েশ্চেন নেব। আমি আমাদের আলাদা ডিসকাশনে যাওয়ার আগে কোয়েশ্চেন করেছেন বান্না নামে একজন। কোয়েশ্চেন টু অল থ্রি ডক্টর ইসলাম। পিএইচডি ছাড়া, মানে সবাই আজকে ডক্টর ইসলাম আমি ছাড়া, আমি ডক্টর আহমেদ এনিওয়েজ, আর পিএইচডি ছাড়া কি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ইউকে, অস্ট্রেলিয়া, ইউএসএ তে ফ্যাকাল্টি পজিশন পাওয়া পসিবল? কে বলতে পারবেন? আমি ইউএসএ পার্সপেক্টিভে বলতে পারি যে ইউএসএ তে এটা আমার জানা মতে সম্ভব না। আপনি শুধুমাত্র মাস্টার্স দিয়ে আপনি ফ্যাকাল্টি পজিশন পাওয়াটা খুবই ডিফিকাল্ট। আমার দেখার মতো আমি জানি না যে এখনো তো পেয়েছি, বাকিরা ইউকেতেও পসিবল না। যদি মানে কলেজে লেকচারিং করে অথবা মানে একদম মেইন স্ট্রিম যে ইউনিভার্সিটি যেখানে, সেখানে আসলে সম্ভব না পিএইচডি ছাড়া আমার জানা মতে। আমি যদি একটু অ্যাড করি এখানে, সেটা হচ্ছে এটা আসলে নির্ভর করবে যে কোন সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছি বা কোন স্ট্রিমের উপর আমরা কথা বলছি। প্লাস কিছু কিছু দেশের কথা উপরে নির্ভর করে, যেমন আমেরিকার কথা বললো রাকিব, ওখানে কত সম্ভব না। আবার যেমন ধরুন আমি যদি ইউকে কথা বলি, আমাদের ফিল্ডে অনেক সময় সম্ভব হয়। তবে এখানে একটা জিনিস মাথায় রাখা উচিত হবে, যেটা ডক্টর রাকিব আগেই বলেছিলেন, যে আপনি কোনো দেশে যখন চাকরি খুঁজতে যাবেন, ওই দেশে আপনার ওয়ার্ক পারমিট আছে কিনা, যেটাকে আমরা দেশে কমনলি পিআর বলে থাকি। আমেরিকা গ্রিন কার্ড বলে, অস্ট্রেলিয়াতে পিআর বলে, ইংল্যান্ডে আইএলআর বলে। বাট ইন শর্ট পিআর, যে আপনার ওয়ার্ক পারমিট আছে কিনা, এটা খুব বড় ম্যাটার করে। যখন আপনার ওয়ার্ক পারমিট থাকে, যখন বিশ্ববিদ্যালয়গুলো যখন চাকরি দেয়, তাদের যদি এরকম ম্যান্ডেটরি কন্ডিশন না থাকে যে পিএইচডি হতেই হবে, তখন বিশ্ববিদ্যালয়গুলো দুইবার চিন্তা করে, অন্তত বিজনেস ফিল্ডে অনেক ক্ষেত্রে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে ভদ্রলোক শুধুমাত্র আন্ডারগ্রেড করে এখানে চাকরি করছেন, কারণ ওনার এসএসসি ডিগ্রি আছে। যেমন আপনি আপনার সিপিএ ডিগ্রি আছে, আপনি একটা কোম্পানিতে বড় পদে চাকরি করেন, ইউ ক্যান কাম ব্যাক টু একাডেমিয়া এনি টাইম, দে উইল ওয়েলকাম ইউ, ফ্রাঙ্কলি স্পিকিং। নাও আপনি যদি ইংল্যান্ডের চাকরির বিজ্ঞাপনগুলো দেখেন, এখানে কিন্তু মেজরিটি ক্ষেত্রে বলা হয় যে ইউ হ্যাভ টু হ্যাভ এ মাস্টার ডিগ্রি, পিএইচডি ইজ ডিজায়ারেবল, রাইট? বাট আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি পিএইচডি ছাড়া তারা কখনোই নিবে না, ইন ভেরি ভেরি রেয়ার কেস। বাট তারা বলে পিএইচডি ইজ ডিজায়ারেবল বিকজ অফ সাম লিগাল ফ্রেমওয়ার্ক অর সামথিং লাইক দ্যাট। কিন্তু মাস্টার্স পিএইচডি ছাড়া চাকরি পাওয়া যায়, ওগুলো রেয়ার কেস। আমাদের বিজনেস ফ্যাকাল্টিতে অনেক জায়গায় পিএইচডি ছাড়া চাকরি আছে। এরা হচ্ছে এদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে মেবি 10, 15, 20 ইয়ার্স। এরা হয়তো কোনো একটা কোম্পানিতে বড় ম্যানেজার পোস্টে ছিল। তখন এখানে বিশ্ববিদ্যালয়গুলোকে যখন র্যাঙ্কিং এ যেতে হয় বা বিশ্ববিদ্যালয়কে যখন রিপোর্ট সাবমিট করতে হয় গভর্নমেন্টের কাছে, তখন এই ধরনের কি ইম্প্যাক্ট ক্রিয়েট করছে এগুলো লিখতে হয়। তখন তারা দেখা যায় দে হ্যাভ সাম ইন্ডাস্ট্রি কোলাবোরেশনস। এই ইন্ডাস্ট্রি কোলাবোরেট করার জন্য ইন্ডাস্ট্রি সম্পর্কে দক্ষ লোকজন নিয়ে আসতে হয়।
এই লোকগুলো সেই জায়গাটাকে ফিট করে এবং সেখানে তারা চাকরি পেয়ে যায় অনেক ক্ষেত্রে। আমাদের ফিল্ডের কথা আমি বলতে পারি, বাট ওয়ান্স अगेन আই শুড সে দ্যাট ইউ হ্যাভ টু প্রুভ ইউরসেলফ। লাইক আপনার সিপিএ ডিগ্রি আছে অথবা সিএফএ ডিগ্রি আছে, দেন ইউ আপনার কোনো একটা পরামর্শ স্পেসিফিক কোয়েশ্চেন করেছেন যে পিএইচডি ছাড়া ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ইউকে, অস্ট্রেলিয়া বা ইউএসএ তে ফ্যাকাল্টি পজিশন পাওয়া যায় কিনা। এখন ফ্যাকাল্টি পজিশন বাংলাদেশে যেরকম পিএইচডি ডিগ্রি ছাড়া পাওয়া পসিবল, বাট আমার মনে হয় না অন্য কোনো দেশে মানে এতটা ইজিলি পাওয়া পসিবল। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ আসলে পসিবল না, মানে আমি এটুকু বলতে পারি ইঞ্জিনিয়ারিং। তরিকুল ভাই যেটা বললেন, হ্যাঁ ওরকম অনেকে গেস্ট লেকচারার বা ওরা আছেন যারা পার্মানেন্টলি আসলে নেই। হ্যাঁ, কোশ্চেন এসেছে, সরি রাকিবুল আপনি বলেন। জি হ্যাঁ, না যেটা, হ্যাঁ আমি তরিকুল ভাইয়ের সাথে অ্যাড করতে চাই। হ্যাঁ, যে যদি আপনার যদি পিআর বা গ্রিন কার্ড এই ধরনের জিনিসগুলো থাকে, সেক্ষেত্রে আপনি মাস্টার্স দিয়ে খুব বড় জোর আপনি ইনস্ট্রাক্টর হিসাবে জয়েন করতে পারবেন বা গেস্ট লেকচার, বাট যে মানে অধ্যাপনা যেটা মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেটা সম্ভব না। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এসেছে ডক্টর নাজমুলের কাছে। What are the core differences between academic and real life from Australia and England? Basically, Australia versus England এর একটা কম্পারিজন জানতে চেয়েছেন, একাডেমিক এবং রিয়েল লাইফ দুটাতেই। আচ্ছা, এইটা আমি বুঝতে পেরেছি কোশ্চেনটা। যে আমি অস্ট্রেলিয়ার কথা বলি, সেটা আমি একবার লিখেছিলাম। অস্ট্রেলিয়ার 50টা ইউনিভার্সিটি, সেইটার আমি যখন ইম্পেরিয়াল কলেজে ছিলাম, ইম্পেরিয়াল কলেজে টোটাল রিসার্চ ফেলো বা পোস্ট ডক্টরালের সংখ্যা হচ্ছে 2500। হ্যাঁ, আমাদের যে ক্যাটাগরিতে ছিল, কেমব্রিজে প্রায় 4000, আমি অক্সফোর্ড যেমন হার্ভার্ডে 6-7 হাজার পোস্টডক। তো অস্ট্রেলিয়ার 50টা ইউনিভার্সিটি মিলে 2500 পোস্টডক নাই, যেটা যে পোস্টডকগুলো লন্ডনে কিংস কলেজ, ইউসিএল এ আছে আর কি। হ্যাঁ, তো আমি যদি একাডেমিয়ার কথা চিন্তা করি, আমার ওই রিসার্চ স্কোপটা আফটার পিএইচডি 0 আর কি। হ্যাঁ, তো আমি এডুকেশনের কথা চিন্তা করি, হসপিটাল সায়েন্স এডুকেশন ইউকে ছোট হলেও আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া থেকে ভালো। তো তারপর একটা কথা এখানে ক্লিয়ারলি বলি যে কান্ট্রি আসলে জেনারেলাইজ করা উচিত না যে অস্ট্রেলিয়া খারাপ ইউকে ভালো। অস্ট্রেলিয়াতে আমি নিজে পিএইচডি করেছি, অনেক ভালো ভালো প্রফেসর আছে, বাট ওভারঅল একটা বললাম যে এখানে একটু স্কোপ কম, রিসার্চের ফান্ড কম, কান্ট্রি যত বড় সেই তুলনায়। আর রিয়েল লাইফের কথা চিন্তা করলে অবশ্যই অস্ট্রেলিয়া থাকার জন্য ভালো। এবং এটা আপনি যে কোনো র্যাঙ্কিং এ, যত র্যাঙ্কিং এ দেখবেন যে বেস্ট টপ সিটি ফর লিভিং 10টার মধ্যে 3-4টা অস্ট্রেলিয়া, 4-5টা ইভেন বেশি থাকবে কান্ট্রিতে অস্ট্রেলিয়া থাকবে। অস্ট্রেলিয়ার লিভিং স্ট্যান্ডার্ড ইউকে থেকে কয়েকশো গুণে ভালো। হ্যাঁ, কিন্তু আপনি যদি একাডেমিক্যালি চিন্তা করেন তো অবশ্যই না। আমি একটু অ্যাড করবো ফিরোজ। অস্ট্রেলিয়া ছিলেন, বলেন। আচ্ছা, আমি যদি নাজমুলের সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার জব মার্কেটের থেকে ব্রিটিশ জব মার্কেটে অনেক ফ্লেক্সিবল ইন টার্মস অফ ওয়ার্কলোড, ইন টার্মস অফ এক্সপেকটেশন, অ্যান্ড এটা আরো অনেক বেশি অপরচুনিটি দেয় ইন টার্মস অফ কোলাবোরেশন। কারণ শুনতে একটু খারাপ শোনাবে, তারপর এটা সত্যি যে যখন আমেরিকান লোকজন কারোর সাথে কোলাবোরেট করতে চায়, তারা আমেরিকানরা তো নিজেদের স্নব মনে করে, তো তারা যখন নিচের দিকে তাকায়, নিচের দিকে শুধু ব্রিটিশদের দেখে, তারও পরে অন্যদের দেখে আর কি। তো সেক্ষেত্রে ওই বড় দাদাদের কিছু কৃপা বা আশীর্বাদ বলেন, সেটা এই দেশের উপর একটু বেশি কম্পেয়ার টু অস্ট্রেলিয়া। তো আর একটা বড় প্র্যাকটিক্যাল যে ফ্যাক্টর, আমি জানি না এটা আমেরিকাতে কিরকম হয়, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড দু জায়গায় আমি দেখেছি, আপনি যখন প্রমোশনের জন্য ট্রাই করেন, ইউ বেসিক্যালি হ্যাভ টু চেঞ্জ দ্য ইউনিভার্সিটি। ইফ ইউ হ্যাভ অনলি 10 ইউনিভার্সিটি, হাউ মেনি টাইমস ইউ ক্যান চেঞ্জ। সেক্ষেত্রে কম্পেয়ার টু অস্ট্রেলিয়া, ব্রিটিশ মার্কেটটা অনেক বেশি অপরচুনিটি দেয়। এখানে প্রায় 110-20টার মতো বিশ্ববিদ্যালয় আছে, আর এখানকার ইউনিভার্সিটির ওয়ার্কফোর্সটা হচ্ছে টোটালি ডাইভার্সিফাইড। অস্ট্রেলিয়া এতটা ডাইভার্সিফাইড না। তো সেক্ষেত্রে আমরা যারা এখানে বলে বাম, ব্ল্যাক, এশিয়ান, মাইনরিটি এথনিকের ভিতরে পড়ি, আমাদের জন্য ব্রিটিশ জব মার্কেটটা মাচ বেটার দেন অস্ট্রেলিয়া, ইফ ইট মেক্স সেন্স। হ্যাঁ, ডাইভার্সিটি ভালো, ইউকে অনেক ভালো ডাইভার্সিটি। অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা পেলাম আসলে। পরে একজন কোয়েশ্চেন করেছেন আবারও নাজমুলের কাছে। I am a PhD student at a pharmacology department in the University of Glasgow. I think that to become a postdoc, one needs huge knowledge and lab skills. It is so tough to do job as a postdoc. What is your opinion? না, আমি এটা পুরোটাই অস্বীকার করি এই কারণে, আমি কোশ্চেনটা বুঝতে পেরেছি। আমি কিন্তু সংখ্যা একটু আগে বললাম যে হাজার হাজার পোস্টডক। হ্যাঁ, ইউএসএ পোস্টডক্টরাল আমাদের ফিল্ডে আরো সোজা।
হ্যাঁ। তো কারণ পোস্ট ডক্টরাল খুব যে হাইলি পেইড তা না, গ্রাজুয়েট স্টুডেন্ট থেকে হয়তো $1,000 বেশি পায়। আর মানে পোস্ট ডক্টরাল আমি অ্যাপ্লাই করি ইম্পেরিয়ালে, আমি যে প্রেজেন্টেশনটা দেই, আমি আমার কাজের সাথে, আমার যে প্রপোজ কাজের সাথে 50% রিলেভেন্স ছিল। তো যখন পোস্ট ডক্টরালের সংখ্যা বেশি থাকে, এটা কম্পিটিটিভ ঠিক আছে, কিন্তু আপনার যে সব টেকনিক জানতে হবে সেটা ব্যাপারটা সেরকম না। সব টেকনিক জানে হচ্ছে ল্যাব টেকনিশিয়ানরা। আমরা যদি একটা ল্যাবে যাই, সেখানে টেকনিশিয়ানরা কিন্তু সব টেকনিক জানে, কিন্তু পিএইচডি স্টুডেন্টের সাথে পিএইচডি গ্রাজুয়েটের ডিফারেন্সটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিতে। হ্যাঁ, আমি প্রফেসর রাকিবুল ইসলাম আছেন কম্পিউটার সায়েন্সের, উনি যদি আমার বায়োলজি ল্যাবে এসে 1 মাস কাজ করেন, উনি অনেক কাজ করতে পারবেন শিখলে, কারণ ওনার ওই ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি গ্রো করেছে। হ্যাঁ, তো পোস্ট ডক্টরাল ক্ষেত্রে গেলে যে খুব এক্সপার্ট হয়ে আসতে হবে এরকম কিছু না। আমার কাছে মনে হয় যে কাজটাতে জয়েন করবে সেখানে যদি 50% নলেজ থাকে, তাহলে বাকিটুকু শিখে নিতে পারবে। এবং ভালো ইউনিভার্সিটিতে যেখানে ভালো, তারা ওইটা জানে, কেউ যে একদম এক্সপার্ট হয়ে আসবে এরকম না। এখানে একটু ব্যতিক্রম হচ্ছে অস্ট্রেলিয়া বা যেসব জায়গায় পোস্ট ডক্টরের সংখ্যা কম, সেখানে দেখা যাচ্ছে কয়েক মাস পর একটা, তখন আর কি প্রফেসর খুব চুজি হয়, কারণ দেখা যাচ্ছে একটা পোস্ট ডক নিতে পারবে, হ্যাঁ, গ্রান্ট লিমিটেড, তখন খুব বেছে নেয় আর কি। আর যেখানে ভালো ভালো ইউনিভার্সিটিতে আসতেছে যাচ্ছে পোস্ট ডক, হ্যাঁ, সেইখানে আসলে আমার কাছে মনে হয় না যে, অবশ্যই তো একজনকে আন্দাজে নিয়ে নিবে এরকম না, বাট আপনাকে যে 100% কাজ জানতে হবে এরকম না, মানে আপনার আগ্রহ থাকবে, বেসিকটা জানবেন, এটুকুই। এই পর্যায়ে চলে যাবে একটু আসলে ভিন্ন ডিসকাশনে। যেমন তরিকুল ইসলাম ভাই, ওনার কাছে কোয়েশ্চেন করবো যে আসলে আমরা দেশে উচ্চশিক্ষা দেই বা আমরা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট বের করছি, রিসার্চার বের করছি, আমার কাছে মনে হয় আমাদের ভিশনটা ক্লিয়ার থাকে না অনেক সময় যে আসলে আমরা কি জন্য শিখছি। যেমন আমি যদি বলতে চাই যে আপনার ডিসিপ্লিনের সাথে আমার ডিসিপ্লিনের কোনো সম্পর্ক আছে কি আদৌ, থাকলে সেটা কোন জায়গায়? সে আমি বায়োলজিক্যাল সায়েন্সে, ডক্টর রাকিবুল কম্পিউটার সায়েন্সে। এখন এই যে সমন্বিত একটা গবেষণার একটা মানে কোনো চেষ্টাই বাংলাদেশে নাই, এই চেষ্টাটার তো একটা শুরু হওয়া উচিত। তো আপনি যদি একটু এনলাইটেন করেন যে আসলে কিভাবে আমরা সাবজেক্টগুলো কানেক্টেড আপনার সাথে হতে পারি বা হওয়া উচিত, সেই মর্মে। ধন্যবাদ ফিরোজ। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে রিসার্চ সম্পর্কে আপনি যেটা বলেন, রিসার্চের সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি থাকা উচিত, সেটা আমাদের দেশে কম আছে, বিজনেস অনুষদে আরো কম আছে। যেমন ধরেন আমাদের দেশের প্রথমত আমাদের দেশের শিক্ষাটাই একটু ব্যতিক্রম ভাবে হচ্ছে। সবারই আজকাল মাস্টার্স থাকছে বা এমবিএ থাকছে, সুই করার জন্য দরখাস্ত করে সেখানে দেখা গেছে 200 জন এমবিএ হোল্ডার দরখাস্ত করছে। এটা হয়তো দরকার হয় না আমাদের। আবার যখন আপনি এমবিএ করতে আসেন, যেমন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একবার চেষ্টা করেছিলাম যে এমবিএ তে 2টা স্ট্রিম, একটা স্ট্রিমে যারা রিসার্চ করবে তারা, আরটা রিসার্চ করবে না তারা, রিসার্চ যারা করবে না তারা কোর্স ওয়ার্ক করে বেরিয়ে যাক, যারা রিসার্চ করবে তারা অন্তত একটা ড্রাফট সাবমিট করো, তারপরে তাদেরকে আমরা ডিগ্রিটা দেই 1 সেমিস্টারে। তো এটা করা যায়নি, ওই দৃষ্টিভঙ্গিটা আমাদের হয়নি, এই জন্য হয়তো রিসার্চ আমরা আগাচ্ছি না। আর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ তো তাহলে আরো অনেক দূরে সরে গেল আমাদের জন্য। এখন কথা হচ্ছে কিভাবে কাজ করা যায়। বাট আমি ইন্টারডিসিপ্লিনারি খুব দূরে সরে গেছি এই জন্য খুব একটা চিন্তিত এর মধ্যে সেটাও না, কারণ হচ্ছে ইভেন এই উন্নত দেশগুলা মাত্রই কয়েক বছর হলো ইন্টারডিসিপ্লিনারি শুরু করেছে, আমেরিকা বেশি আগে শুরু করেছে। বাট আপনি যদি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা চিন্তা করেন, ইন্টারডিসিপ্লিনারি অথবা মাল্টিডিসিপ্লিনারি এগুলো কিন্তু নতুন কিওয়ার্ড, এখানে খুব বেশি দিন কয়েক বছর হয়েছে। যেমন আমি নিজে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ করি, আমার রিসার্চ প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। তো অ্যাকাউন্টেবিলিটির এটা আমি যে কোনো প্ল্যাটফর্মে অ্যাড করতে পারি। যেমন ধরেন আমাদের একজন বিজনেস স্কুল একজন শিক্ষক নেচার একটা পাবলিকেশন করেছে যে অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য কোম্পানিজ দোজ আর প্রোডিউসিং ভ্যাকসিন। ওকে, সো বেসিক্যালি আমি কিন্তু বিজনেস থেকে আপনার ফার্মাকোলজি বা ওই যে লাইফ সায়েন্সকে কানেক্ট করে ফেললাম। বিজনেস আপনার বিজনেস প্লাস যে সায়েন্স, যেটা ডক্টর রাকিবের যে ফিল্ড, এটা তো একেবারে ভেরি মাচ কানেক্টেড। কারণ সায়েন্টিস্টরা যেটা করে, ওনারা কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করে আলটিমেটলি বিজনেসম্যানদের হাতেই দেয়, দুটো কমার্শিয়ালাইজেশন। সো কাজ করার প্রচুর সুযোগ আছে। অন্তত আমি অ্যাকাউন্টেবিলিটি যখন কাজ করি, আই সি মেনি অপরচুনিটিস টু ওয়ার্ক ইন কোলাবোরেশন। তো আমারও সেই জায়গাটায় মনে হয় যে আসলে আমরা যে জায়গায় আছি, আমরা যদি এই বিষয়ে মানে যে একটু যদি আমরা চালু করি, মানে মার্চিং শুরু করি, মানে ইট মে টেক আ হোয়াইল, বাট আমাদের মনে হয় কথা বলা উচিত যে আসলে সব সাবজেক্টে সমন্বয় করে একটা যে গবেষণা করা যেতে পারে। যেমন আমার কম্পিউটার সায়েন্টিস্ট দরকার, আমার একজন বিজনেস ফ্যাকাল্টি মানে একজন বিজনেস মাইন্ডেড রিসার্চার দরকার, আমার একজন ম্যাথমেটিশিয়ান দরকার। সো তাহলে না আমি একটা কমপ্লিট আমার পিকচার দিতে পারবো
সো এই বিষয়টি আর কি আমার মনে হয় যে আমি একটা মেসেজ যারা গেস্ট আসেন তাদের সবাইকে দিতে চাই। আমরা সবাই চেষ্টা করি একটা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের জন্য একটা মার্চিং করার, যাতে করে আমাদের দেশে এই জিনিসটা এস্টাবলিশ হয়। সো আর যদি কারো কিছু বলার থাকে, যুক্ত করার থাকে, করতে পারেন আজকের বিষয় নিয়ে। আমরা আজকে লাইফ আফটার পিএইচডি পার্ট 1 করলাম, এখানে সবাই একাডেমিশিয়ান ছিল। এরপরে একটা সেশনে আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছেন এরকম রিসার্চার বলি বা স্কলার বলি বা যাই বলি না কেন, তাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ। সো ডক্টর নাজমুল যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন। থ্যাংক ইউ শোনার জন্য আমাদের, আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে একসাথে ইয়ে করার জন্য। ডক্টর তরিকুল ইসলাম। ফিরোজ, ধন্যবাদ তো অবশ্যই যারা শুনছেন তাদেরকে এবং আপনাকেও আমন্ত্রণ জানানোর জন্য। তবে আমি একটা কথা বলতে চাই, ধরুন আমরা আজকে কথা বললাম লাইফ আফটার পিএইচডি, কিন্তু কথা হচ্ছে যে আপনার পিএইচডি পড়া লাইফ ডেভেলপ করার জন্য আপনার একটা ফাউন্ডেশন দরকার। আপনি 3 তলা 4 তলার কথা চিন্তা করছেন, ফাউন্ডেশনের কথা চিন্তা করছেন না। সো এই ফাউন্ডেশনটা কিন্তু পিএইচডি। So plan your PhD in such a way that it's going to give you some fruits after your PhD. আপনি যদি PhD প্ল্যান ঠিক মতো করতে না পারেন, it doesn't matter how many webinars you join. Okay? So আমার এটাই পরামর্শ থাকবে যে আপনি ভালো লোকদের সাথে কথা বলেন, যারা বোঝে এগুলো নিয়ে তাদের সাথে কথা বলেন, পরামর্শ করেন, প্ল্যান এ গুড PhD. That will help you. ধন্যবাদ। এর আগে ক্যারিয়ার সেশনে কিছু অ্যারেঞ্জ করেছিলাম, সেখানে আমরা বলার চেষ্টা করেছি যে শুধু বড় বিশ্ববিদ্যালয়ে যাওয়াটাই ব্যাপার না, একটা ভালো ল্যাবে যাওয়াটার ব্যাপার, যেখানে গেলে আমার ক্যারিয়ারটা ভালো হবে, আমি ভালো পাবলিকেশন করতে পারবো, ভালো কাজ শিখতে পারবো, এরকম একটা জায়গায় যাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। শুধু আমি একটা বড় বিশ্ববিদ্যালয়ের ব্যানার দেখে চলে গেলাম, অনেকেই কিন্তু এই জায়গায় গিয়ে সাফার হয়। সো একটু চোখ কান খোলা রাখতে হবে কোথায় যাচ্ছি সেটা নিয়ে। ডক্টর রাকিবুল, আপনি যদি শেষ কিছু কথা বলতেন। হ্যাঁ, আমি ডক্টর তরিকুল ভাইয়ের সাথে একমত যে আসলে যে উদ্যোগটা আপনি নিয়েছেন সেটা অবশ্যই খুবই ভালো, যে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছি এবং কথা বলতেছি, এবং এগুলো বাংলাদেশের মানুষকে এনকারেজ করবে, তারাও আমাদেরকে দেখবে এবং তারাও এই লেভেলে আসার চেষ্টা করবেন। বাট যেটা আমরা মিসিং করতেছি যে হ্যাঁ, লাইফ আফটার পিএইচডি, এবং বাংলাদেশে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট আছে যারা কিন্তু আসলে পিএইচডি করতে চায় অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ তে, তারা আসতে চায়। তো তারা কিভাবে আসতে চান সেইভাবে যদি প্ল্যান করতে চায় তারা কিন্তু আমাদের থেকেও তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদের কাছ থেকে কিছু টিপস ট্রিক্স নিতে পারেন যে আসলে কি করতে হবে। তো ওই বিষয়টা আমি চাই যে এটাও শুরু হোক বাংলাদেশে। আপনি চাইলেও শুরু করতে পারেন, বা যারা দেখতেছেন এই অনুষ্ঠান তারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা চাইলে এরকম একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারি, অবশ্যই। এবং সেখানে যদি আমাদেরকে ডাকেন, আমাদের সাথে কথা বলতে চান, অবশ্যই আমরা যাব। এবং আপনাকে অবশ্যই অনেক ধন্যবাদ যে আপনি এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন, এবং এটা রিয়েলি ইউনিক। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের স্টুডেন্ট সমাজ এবং যারা আছেন তারা অবশ্যই উপকৃত হচ্ছেন এখান থেকে। এবং দর্শকদেরকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সুন্দর সুন্দর কোশ্চেন করার জন্য। এবং ধন্যবাদ। থ্যাংক ইউ আমাদের গেস্টদেরকে আজকে, এবং যারা শুরু থেকে আমাদের অনুষ্ঠান শুনছিলেন, সঙ্গে ছিলেন বা চলে গিয়েছেন, পরে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যে কোনো সেশন যদি মনে করেন যে দরকার জানতে চান, বা কোন একটা পার্টিকুলার টপিকে মানে ইন্টারেস্ট পাচ্ছেন, অথচ কোথাও নক করতে হবে জানেন না, আপনি আমাকে আমার পেজে নক করতে পারেন, মেসেজ পাঠাতে পারেন। আমি চেষ্টা করব সেই ফিল্ডের ব্যক্তিকে বিশ্বের যে ইউনিভার্সিটি হোক আমি চেষ্টা করবো কানেক্ট করানোর আমার ক্যাপাসিটির মধ্যে। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সেশনে দেখা হবে ইনশাল্লাহ, আবারও কোনো একটা সেশনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।